লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে বদলে দেয়, কিন্তু কিছু কিছু ভালোবাসা আসে পরীক্ষা নিতে। অহংকারের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, আর সবশেষে পরিচয়ের পরীক্ষা। আমার গল্পটাও তেমনই এক পরীক্ষার গল্প। আমি এমন একজনের জীবনে প্রবেশ করেছিলাম যার কাছে পৃথিবীটা ছিল তার পায়ের নিচে, আর মানুষ ছিল খেলার পুতুল। সে জানতো না তার সেই খেলার সবচেয়ে বড় পুতুলটা আসলে আমি নই, বরং আমিই ছিলাম সেই খেলার পরিচালক। তার অহংকারের প্রতিটি আঘাত আমি হাসি মুখে সহ্য করেছি। আমি অপেক্ষা করেছিলাম শুধু সেই দিনটার জন্য, যেদিন সে আমার বাইরের সাধারণ পরিচয়টাকে নয়, ভালোবাসবে আমার ভেতরের আমিটাকে। কিন্তু আমি কি পেরেছিলাম, নাকি আমার ছদ্মবেশের জালে আমাদের ভালোবাসার গল্পটা চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল? চলুন ফিরে যাই সেই বৃষ্টি ভেজা রাতে, যেখান থেকে আমার এই ছদ্মবেশী ভালোবাসার খেলাটা শুরু হয়েছিল। এতক্ষণ যার কথা শুনলেন ইনি হলেন গল্পের নায়ক আহনাফ রহমান। রাত প্রায় 2টো। ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি নিস্তব্ধ আলো আঁধারি রাস্তা। রাস্তার ঠিক মাঝখানে থেমে আছে লাল রঙের একটি অত্যাধুনিক স্পোর্টস কার। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে ঈশানা, কিন্তু তার সুন্দর মুখে বিরক্তি আর রাগের ছাপ স্পষ্ট। সে বারবার গাড়ির স্টার্ট বাটনে চাপ দিচ্ছে, কিন্তু ইঞ্জিনটা গোঙানির মতো একটা শব্দ করেই আবারও চুপ হয়ে যাচ্ছে। ড্যাম ইট! এই ভাঙা টিনের কোটার আজকেই নষ্ট হওয়া উচিত ছিল। উফ, মেজাজটাই খারাপ করে দিল। এখন এই মাঝরাতে আমি কি করব? সে তার ভ্যানিটি ব্যাগ থেকে ঝকঝকে আইফোনটা বের করে কন্ট্যাক্ট লিস্টে আব্বু নামটি খুঁজতে থাকে। এই লোকটাও না, বলেছিলাম আমার জন্য একটা নতুন মডেলের গাড়ি কিনতে। কে শুনে কার কথা? যত সব পুরানো জিনিস দিয়ে আমাকে বিদায় করতে পারলেই বাঁচে। আজকে এর একটা ভিত করতে হবে। ঈশানা ফোনটা কানে দিতে যাবে, ঠিক তখনই তার গাড়ির হেডলাইটে আলো এসে দেখতে পায় একটি পুরনো মডেলের বাইক ধীরে ধীরে তার গাড়ির দিকে এগিয়ে আসছে। বাইকটা তার গাড়ির পাশে এসে থামে। আরোহীর মাথায় হেলমেট, পরনে সাধারণ জিন্স আর টি শার্ট। এক্সকিউজ মি ম্যাডাম, কোনো সমস্যা? গাড়ি স্টার্ট নিচ্ছে না মনে হচ্ছে। ঈশানা গাড়ির গ্লাসটা সামান্য নামিয়ে তাচ্ছিল্যের দৃষ্টিতে আপাতমস্তক ছেলেটাকে দেখে বলে, সেটা তো দেখতেই পাচ্ছি, নতুন করে বলার কি আছে? তুমি কি গাড়ির মেকানিক? না, আমি মেকানিক নই, কিন্তু বেসিক কিছু জিনিস চেক করে দেখতে পারি। অনেক সময় ব্যাটারি কানেকশন লুজ হয়ে গেলেও এমন হয়। আপনি যদি অনুমতি দেন। অনুমতি? তোমার মতো একটা লোককে আমি আমার 1 কোটি টাকার গাড়িতে হাত দিতে দেব? পাগল নাকি? তোমার এই নোংরা হাতে আমার গাড়িতে দাগ পড়ে যাবে। ফটো এখান থেকে। আমাকে বিরক্ত করো না, নিজের রাস্তায় যাও। ম্যাডাম, আমি আপনাকে বিরক্ত করতে আসিনি, শুধু সাহায্য করতে চেয়েছিলাম। এই রাস্তাটা রাতের বেলা খুব একটা নিরাপদ নয়, আপনার একা থাকাটা। আমার নিরাপত্তার চিন্তা তোমাকে করতে হবে না। আমার বাবাকে সেটা তুমি জানো? খান গ্রুপের মালিক। আমার একটা ফোন করলে এখানে পুলিশের গাড়ি এসে হাজির হবে। সো আমাকে জ্ঞান না দিয়ে ভালোই ভালো কেটে পড়ো। ঠিক আছে, আপনি যখন চাইছেন না। ছেলেটার নাম আহনাফ এবং আজকের গল্পের নায়ক। সে আর কোনো কথা না বাড়িয়ে তার বাইকটা স্টার্ট দিতে চায়। ঠিক তখনই ঈশানার ফোনে রিং বেজে ওঠে। স্ক্রিনে আব্বু নামটি ভাসছে। হ্যালো আপু, তুমি কোথায়? জানো, তোমার ওই পুরনো ভাঙা গাড়িটা আমাকে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। আমি এখন মাঝরাতে একা দাঁড়িয়ে আছি, আমার অনেক ভয় করছে। ইসুমা, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে ফোন করার জন্যই নিয়েছিলাম। তোর জন্য একজন নতুন ড্রাইভার অ্যাপয়েন্ট করা হয়েছে। সেই এখন থেকে 24 ঘন্টা তোর সাথে থাকবে। আমি তোকে তোর লোকেশন পাঠিয়ে দিয়েছি, সে 5 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছে। হোয়াট? ড্রাইভার আমার জন্য? আব্বু, তুমি আমার সাথে না বলে এমন একটা সিদ্ধান্ত নিলে? আমার নিজের গাড়ি চালাতে ভালো লাগে, আমি কোনো ড্রাইভার চাই না। না ইস্যু, তোর সেফটি নিয়ে আমি আর কোনো রিস্ক নিতে চাই না। ছেলেটা খুব ভালো, বিশ্বস্ত, তোর সব খেয়াল রাখবে। এখন আর কোনো কথা না, ও আসছে, ফোনটা রাখছি। আব্বু, হ্যালো হ্যালো। ফোনটা কেটে যায়। ঈশানার রাগে হতাশায় ফোনটা পাশের সিটে ছুটে মারে। তার প্রাইভেসি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তার মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে আর চোখে একবার পাশে দাঁড়ানো বাইক আরোহীর দিকে তাকায়। সে এখনও যায়নি। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার তামাশা দেখতে ভালো লাগছে? না, আপনার বাবা ফোন করে কি বললেন সেটা শোনার জন্য অপেক্ষা করছিলাম, যদি আপনার সাহায্য লাগতো। আমার কোনো সাহায্যের দরকার নেই, আমার নতুন ড্রাইভার আসছে, তুমি এখান থেকে যেতে পারো। ঠিক আছে। আহনাফ আর কথা না বাড়িয়ে তার বাইকটা রাস্তার একপাশে পার্ক করে
হেলমেটটা খুলে তারপর পকেট থেকে একটা চাবির রিং বের করে একটা বাটনের চাপ দেয়। সাথে সাথেই তার পেছনে পার্ক করে রাখা অন্ধকার থেকে একটি কালো সেডেন গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। ঈশানা অবাক হয়ে দৃশ্যটা দেখে। ছেলেটা ধীর পায় সেই গাড়িটার দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের দরজা খোলা এবং গাড়িটা চালিয়ে এনে আমার স্পোর্টস কারের ঠিক সামনে দাঁড় করায়। তারপর গাড়ি থেকে নেমে আমার গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম, আমি আহনাফ, আপনার নতুন ড্রাইভার। স্যারই আমাকে পাঠালেন। তুমি তুমি আমার ড্রাইভার? অসম্ভব, এটা হতেই পারে না। তুমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছো। আহনাফ শান্তভাবে পকেট থেকে তার আইডি কার্ডটা বের করে ঈশানার সামনে ধরে। আপনি চাইলে স্যারের সাথে কথা বলে কনফার্ম করে নিতে পারেন। আমার মনে হলো কেউ যেন আমার গালে সজোরে একটা চড় মেরেছে। যে ছেলেটাকে আমি কিছুক্ষণ আগে ফকির বলে অপমান করেছি, যাকে আমি আমার গাড়ি ছুতেও পর্যন্ত দিইনি, সেই ছেলে এখন আমার ব্যক্তিগত ড্রাইভার। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে আমার জন্য? আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, আমার বিশ্বাস হচ্ছে না আব্বু এমন একটা লোককে আমার ড্রাইভার হিসেবে রাখতে পারে। স্যার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড চেক করে রেখেছেন ম্যাডাম। এখন আপনি যদি গাড়িতে বসেন তাহলে আমরা যেতে পারি, অনেক রাত হয়েছে। আমি তোমার সাথে কোথাও যাব না। ঠিক আছে, তাহলে আমি স্যারকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে ম্যাডাম আমার সাথে যেতে রাজি নন এবং তিনি এই অনিরাপদ রাস্তাতেই একা থাকতে চান। আহনাফ ফোন বের করে তার বাবার নাম্বারে ডায়াল করার ভান করতে ঈশানা দ্রুত গাড়ি থেকে নেমে আসে। ওয়েট, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু একটা শর্তে। কি শর্ত ম্যাডাম? আমার এই স্যান্ডেলটা কাদের নষ্ট হয়ে গেছে, এটা পরিষ্কার করে দাও। ঈশানা তার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে। সে ভেবেছিল আহনাফ হয়তো অপমানিত হয়ে এই কাজটা করতে রাজি হবে না, আর সেই সুযোগে বাবাকে ফোন করে অভিযোগ করতে পারবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে আহনাফ কোনো প্রতিবাদ না করে পকেট থেকে একটা রুমাল বের করে হাঁটু কেটে নিচে বসে সে খুব যত্ন করে ঈশানার দামি স্যান্ডেল থেকে কাদা মুছে দেয়। আহনাফ কাজটা শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, হয়ে গেছে ম্যাডাম, আর কিছু করতে হবে? আমার এই শান্ত নির্বিকার আচরণ ঈশানার অহংকারের জন্য আরও বেশি আগুন ধরিয়ে দেয়। সে আর কোনো কথা না বলে হন হন করে গিয়ে আমার আনা গাড়ির পেছনের সিটে বসে সোজা দরজাটা লাগিয়ে দেয়। আমি শুধু একবার আয়নায় তার রাগী মুখের প্রতিবিম্বটা দেখে মনে মনে হাসলাম। আমি জানি এই অহংকারী রাজকন্যার সাথে আমার পথ চলাটা খুব একটা সহজ হবে না, কিন্তু আমি এই কঠিন চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। পরের দিন দুপুরবেলা আহনাফ এখন ঈশানার ব্যক্তিগত ড্রাইভার। প্রথম দিনের নাটকীয় এবং অপমানজনক সাক্ষাতের পর তাদের সম্পর্কের সমীকরণটা এখন মালিক কর্মচারীর, কিন্তু এই সাধারণ সম্পর্কের আড়ালেও চলছে এক নীরব মানসিক লড়াই। বসুন্ধরা সিটি শপিং মলের ৪র্থ তলা। ঈশানা এবং তার দুই বান্ধবী শায়লা আর রিয়া জারার শোরুম থেকে হাসতে হাসতে বেরিয়ে আসছে। ঈশানার হাতে শুধু তার ছোট একটা ভ্যানিটি ব্যাগ, কিন্তু তার ঠিক পেছনে হেঁটে আসা আহনাফের দুই হাত ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের শপিং ব্যাগ। জারারা, ইয়েলো, সেইলর, লুবনান, প্রায় ১০-১২টা ব্যাগ সে একাই সামলাচ্ছে। তার পরনে সাধারণ কিন্তু পরিপাটি শার্ট প্যান্ট। মুখে হালকা বিরক্তির ছাপ থাকলেও সে সেটা প্রকাশ করছে না। শায়লা বলল, ঈশানা, আজকের কালেকশনটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। তুই যে রেড ড্রেসটা নিলি ওটা পরলে তোকে একেবারে এঞ্জেল মনে হবে। অ্যাঞ্জেল না, ডেভিল। ওই ড্রেস পরেও যখন কোনো পার্টিতে যাবে সব ছেলেদের হার্ট অ্যাটাক হয়ে যাবে নিশ্চিত। তবে আমার ব্ল্যাক টপসটাও কিন্তু কম সুন্দর না। তোরা তো শুধু দেখলি আর আমি কিনে ফেললাম, এটাই তোদের আর আমার মধ্যে পার্থক্য। শোন, আমার খুব কফি খেতে ইচ্ছে করছে, চল নর্থ এন্ডে গিয়ে বসি। অবশ্যই, আমারও একটা ডাবল এসপ্রেসো দরকার। সারাদিন তোর পেছনে ঘুরে ঘুরে আমি ক্লান্ত। তারা তিনজন ফুড কোর্টের দিকে এগিয়ে যায়। আহনাফ এতগুলো ব্যাগ নিয়ে তাদের পেছনে হাঁটতে হাঁটতে প্রায় হিমশিম খাচ্ছে। ঈশানা পেছনে না ফিরেই উঁচু গলায় বলে, এই যে মিস্টার ড্রাইভার, এত স্লো হাঁটছো কেন? তোমার জন্য কি আমাদের আলাদা করে রিক্সা ভাড়া করে দিতে হবে নাকি? তাড়াতাড়ি পা চালাও। ম্যাডাম, ব্যাগগুলো অনেক ভারী, একটু আস্তে না হাঁটলে পড়ে যেতে পারি। পড়ে গেলে উঠিয়ে নিবে, এর জন্যই তো তোমাকে রাখা হয়েছে, এটা তোমার ডিউটি। তারা নর্থ এন্ডের একটি কর্নারের টেবিলে দখল করে বসে। ঈশানা তার ব্যাগটা টেবিলে রাখে আর আহনাফকে ইশারায় তাদের পাশে দাঁড়িয়ে থাকতে বলে। রিয়া কফির অর্ডার দিতে দিতে আর চোখে আহনাফের দিকে তাকিয়ে বলে, ঈশানা,
তোর এই নতুন ড্রাইভারটা তো দেখতে বেশ হ্যান্ডসাম, একেবারে সিনেমার হিরোদের মতো। হ্যান্ডসাম তো বটেই, লম্বা ফর্সা, আর কি সুন্দর চোখ দুটো। তুই ওকে পেলি কোথায়? ড্রাইভার হিসেবে তো একেবারে বেমানান। তোরা কি খাবি? ও কোনো হিরো টিরো না, ও একটা ড্রাইভার ব্যাস। আব্বু কোথা থেকে যে একে ধরে এনেছে কে জানে। একদমই আনস্মার্ট আর খ্যাত একটা ছেলে। খ্যাত বলছিস? আমার তো ওকে দেখে তা মনে হচ্ছে না। ওর হাঁটা চলা, কথা বলার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, কেমন যেন একটা আভিজাত্য। আচ্ছা, তোমার নামটা কি যেন? ম্যাডাম, আমার নাম আহনাফ। বাহ, নামটাও তো খুব সুন্দর, আহনাফ। তুমি কি অনেক দিন ধরেই ড্রাইভিং করছো? জি ম্যাডাম, বেশ কিছুদিন। তার বান্ধবীদের আহনাফের প্রতি অহেতুক আগ্রহে ঈশানার একদমই ভালো লাগছিল না। তার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে যাচ্ছিল, যা সে আগে কখনোই অনুভব করেনি। সে কি ঈশান্বিত হচ্ছে তার সাধারণ ড্রাইভারের জন্য? অসম্ভব। শায়লা, রিয়া, তোরা কি ওর ইন্টারভিউ নেওয়ার বন্ধ করবি? তোরা এখানে আমার সাথে আড্ডা দিতে এসেছিস নাকি আমার ড্রাইভারের সাথে ফ্ল্যাট করতে? আরে চড়ছিস কেন? আমরা তো এমনিই কথা বলছিলাম। তুই তো জানিস হ্যান্ডসাম ছেলে দেখলে আমাদের একটু কথা বলতে ইচ্ছে করে। আই যে মিস্টার ড্রাইভার, তোমার তো এখানে দাঁড়িয়ে থাকার কথা না। তুমি কি আমার পার্সোনাল বডিগার্ড নাকি? যাও বাইরে গিয়ে দাঁড়াও। আর শোনো, জি ম্যাডাম। গাড়িটা পার্কিংয়ের B2 লেভেল থেকে বের করে একদম গেটের সামনে এনে রাখবে। আমাদের বের হতে যদি 1 সেকেন্ডও দেরি হয় তাহলে তোমার চাকরি আমি 1 মিনিটে খেয়ে দেব, বুঝেছো? কিন্তু ম্যাডাম, আপনার কপি তো এখনো আসেনি। আপনারা বের হতে তো এখনো। আমি তোমাকে যা বলেছি তুমি তাই করবে, মুখে মুখে তর্ক করবে না। যা বলছি। আহনাফ আর কোনো কথা না বলে নীরবে মাথা নেড়ে ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে শায়লা আর রিয়া একে অপরের দিকে তাকায়। ঈশানা, তুই ছেলেটার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করছিস না? বেচারা তো কিছুই বলেনি। চুপ কর তো। ড্রাইভারের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমাকে শেখাতে আসিস না। ওদেরকে মাথায় তুলতে নেই, মাথায় তুললে ঘাড়ে চেপে বসে। কিন্তু তুই তো এমন ছিলি না। তুই তো তোর আগের ড্রাইভার করিম চাচার সাথে কত ভালো ব্যবহার করতি। করিম চাচা বয়স্ক মানুষ ছিলেন, আর এ তো একটা ইয়াং ছেলে। ওর সাহস কত আমার মুখের উপর তর্ক করে। হ্যাঁ, ওকে আমি টাইট না দিলে বুঝবে না ও কার চাকরি করছে। ঈশানা মুখে কথাগুলো বললেও তার ভেতরের অস্বস্তিটা কমছিল না। তার বান্ধবীরা কেন আমার প্রশংসা করবে? আমি কেন তাদের সাথে এত ভদ্রভাবে কথা বলবো? আমি তো শুধু ঈশানার ড্রাইভার। আমার সব মনোযোগ তো শুধু ঈশানার দিকেই থাকার কথা। এই অদ্ভুত অহেতুক অধিকারবোধ ঈশানাকে নিজের কাছে অচেনা করে তুলেছিল। সে বুঝতে পারছিল না আমার এই শান্ত নির্বিকার আচরণ তার অহংকারে আঘাত করেছে, নাকি তার নারী সত্তাকে জাগিয়ে তুলছে। শপিং মল থেকে ফেরার পথে ঈশানার মন কিছুটা বিক্ষিপ্ত। আহনাফের প্রতি তার বান্ধবীদের আগ্রহ এবং নিজের অহেতুক ঈর্ষা, এই দুই মিলিয়ে যে সে আহনাফের ওপর বিরক্ত হয়ে আছে। আহনাফ নির্বিকারভাবে গাড়ি চালাচ্ছে। ঈশানা পেছনের সিটে বসে বিরক্ত মুখে জানালার বাইরে তাকিয়ে আছে। আহনাফ সামনের সিটে আয়নায় মাঝে মাঝে তার প্রতিবিম্বটা দেখছে, কিন্তু কিছুই বলছে না। ঈশানা এই নীরবতা ভাঙার জন্য গাড়ির মিউজিক সিস্টেমটা অন করে। সাথে সাথে কোনো এক নতুন ব্র্যান্ডের রক মিউজিক তীব্র ভলিউমে বাজতে শুরু করে। ভলিউমটা আরও বাড়িয়ে দিয়ে বলে, আহ, ফাইনালি একটু শান্তি। কিছুক্ষণের জন্য হলেও কানের যন্ত্রণাটা তো কমবে। ম্যাডাম, আপনার কি মাথা ধরেছে? মানে আমার মাথা ধরবে কেন? না মানে এই ধরনের চিৎকার চেঁচামেচি তো সাধারণ গান বলে না, এগুলোকে বলে নয়েজ পলিউশন। তাই ভাবলাম হয়তো আপনার মাথা ধরেছে, তাই আপনি যন্ত্রণা কমানোর জন্য আরো বড় যন্ত্রণা দিয়ে সেটা ডাকতে চাইছেন। হোয়াট? তুমি এটাকে নয়েজ পলিউশন বলছো? এটা এখনকার সবচেয়ে ট্রেন্ডি রক ব্র্যান্ড। তুমি এসবে কি বুঝবে? তোমার তো দৌড় ওই মান্না দে আর হেমন্ত মুখার্জি পর্যন্তই, তাই না? খ্যাত কোথাকার। জি ম্যাডাম, আমি মান্নাদের কফি হাউসে সে আড্ডা শুনেই বড় হয়েছি। অন্তত সেই গানে কিছু কথা ছিল, সুর ছিল, আবেগ ছিল। আপনার এই গানের মতো শুধু ও ইয়ে বেবি কামন এর মতো অর্থহীন চিৎকার ছিল না। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। তুমি একজন ড্রাইভার মতো থাকবে। আমার মিউজিক টেস্ট নিয়ে লেকচার দিতে আসবে না।
তোমার কাজ গাড়ি চালানো, তুমি সেটাই করো। আহনাফ আর কোনো কথা না বলে সামনের স্ক্রিনে একটা বাটনে চাপ দেয়। সাথে সাথে ঈশানের পছন্দের রক মিউজিকটা বন্ধ হয়ে গিয়ে মৃদু ভলিউমে কিশোর কুমারের এই পথ যদি না শেষ হয় গানটা বাজতে শুরু করে। তুমি গানটা বন্ধ করলে কেন? আর এটা কি ধরনের গান চালিয়েছ? এটা কি কোনো বিয়ের গাড়ি নাকি যে এই পথ যদি না শেষ হয় শুনতে হবে? ম্যাডাম, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এটার মিউজিক সিস্টেম স্টিয়ারিংটার সাথে কানেক্টেড, আর স্টিয়ারিংটা এই মুহূর্তে আমার হাতে, তাই এখানে কোন গান বাজবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার। তোমার সাহস তো কম না? তুমি আমার সাথে অধিকারের কথা বলছো? তুমি কি ভুলে গেছো তুমি কে আর আমি কে? আমি 1 মিনিটে তোমার এই অধিকারবোধ ছুটিয়ে দিতে পারি। পারেন ম্যাডাম, আপনি সবই পারেন, কিন্তু তাতে তো আর সতীটা বলে যাবে না। সতীটা হলো এই মুহূর্তে আমি ড্রাইভার আর আপনি প্যাসেঞ্জার, আর ড্রাইভারের মনোযোগ নষ্ট হয় এমন কোনো কাজ প্যাসেঞ্জার করা উচিত নয়। তার মানে আমার গান শুনলে তোমার মনোযোগ নষ্ট হয়, আর তোমার এই 60-এর দশকের ঘ্যান ঘ্যান শুনলে মনোযোগ বাড়ে, তাই তো? অবশ্যই, এই গানগুলো মনকে শান্ত রাখে। আপনার ওই রক শক গান শুনলে তো আমার গাড়ি চালানোর বদলে গাড়ি নিয়ে আকাশে উড়তে ইচ্ছে করবে। সেটা কি আপনার জন্য নিরাপদ হবে ম্যাডাম? আমার সাথে মুখে মুখে তর্ক করবে না, এক্ষুনি গানটা বন্ধ করো। দুঃখিত ম্যাডাম, এই রিকোয়েস্টটা রাখা সম্ভব হচ্ছে না। আপনি বরং এয়ারপোর্ট ব্যবহার করতে পারেন। আমি আমার নিজের গাড়িতে এসে এয়ারপড ব্যবহার করব কেন? এটা কি পাবলিক বাস? আহনাফ ঈশানার কোনো কথারই উত্তর না দিয়ে মুচকি হাসার গানটা গুনগুন করে গাইতে শুরু করে। ঈশানের রাগে অপমানে জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে। কিছুক্ষণ পর হঠাৎ গাড়িটা জ্যামে আটকে আছে। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি ইচ্ছে করে আমাকে বিরক্ত করো, নাকি এটা তোমার জন্মগত স্বভাব? কোন সমস্যার কথা বলছেন ম্যাডাম? এই যে তুমি সব কিছুতে আমার কথার উপরে কথা বলো, আমার সাথে তর্ক করো। অন্য কোনো ড্রাইভার তো আমার সামনে চোখ তুলে তাকানো সাহস পায় না, আর তুমি? অন্য ড্রাইভাররা হয়তো আপনাকে ভয় পায়, আমি আপনাকে সম্মান করি, ভয় পাই না। আর যেখানে সম্মান থাকে সেখানে যুক্তিসঙ্গত তর্ক হতে পারে। ওয়াও, যুক্তিসঙ্গত তর্ক। তার মানে আমার গান শোনাটা অযৌক্তিক, আর তোমার ওই পুরনো দিনের ক্যাসেটটা চালানো যৌক্তিক? কোন ইউনিভার্সিটিতে পড়ছো তুমি শুনি? কোন প্রফেসর তোমাকে এই যুক্তি শিখিয়েছে? আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাইনি ম্যাডাম, আমি জীবনের কাছ থেকে শিখেছি। সেটা তো তোমার কথাবার্তাই বোঝা যায়, একদম আনএডুকেটেড। আচ্ছা শোনো, গাড়িটার ডানে ঘোরাও। কিন্তু ম্যাডাম, আপনার বাসা তো সোজা। আমি কি তোমাকে আমার বাসার রাস্তা চিনাতে বলেছি? আমি বলেছি ডানে ঘোরাও। আমার একটা পার্লারে কাজ আছে, তুমি কি আমার সব কথাতেই প্রশ্ন করবে? আহনাফার কোনো কথা না বলে গাড়িটা ডানে ঘোরায়। কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় রাস্তাটা বন্ধ, কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তা তো বন্ধ ম্যাডাম। বন্ধ তো আমি দেখতেই পাচ্ছি, তুমি আমাকে আগে বলতে পারতে না যে ওই রাস্তাটা বন্ধ? আমি তো বলেছিলাম যে আপনার বাসা সোজা, কিন্তু আপনিই তো বললেন আপনার সব কথাতে প্রশ্ন করা যাবে না। তার মানে তুমি জানতে যে রাস্তাটা বন্ধ, তাও তুমি ইচ্ছে করে গাড়িটা এদিকে এনেছো শুধু আমাকে বিরক্ত করার জন্য। আমি তো শুধু আপনার নির্দেশ পালন করেছি ম্যাডাম। আপনি তো বললেন আমি যেন আপনার সব কথা শুনি। উফ, তুমি একটা আস্ত শয়তান, ইডিয়েট। আমি আজকেই আব্বুকে বলে তোমার চাকরির ব্যবস্থা করছি। ঈশানা রাগে হতাশায় সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। আমি আয়নার দিকে তাকিয়ে তার রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখে আমার টুটের কোণে ফুটে ওঠে এক দুষ্টু বিজয়ের হাসি। আমি জানি এই অহংকারী রাজকন্যার সাথে লড়াইটা বুদ্ধিমত্তা দিয়েই জিততে হবে, রাগ দিয়ে নয়। গাড়িতে তুমুল ঝগড়ার খুনসুটির পর ঈশানা এবং আহনাফের মধ্যে এক ধরনের অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছে। ঈশানা এখনও বাইরে থেকে কঠোর থাকলেও আহনাফের প্রতি তার মনোভাব কিছুটা নরম হয়েছে। আহনাফও ঈশানার অহংকারের আড়ালে মানুষটাকে চেনার চেষ্টা করছে। কিছুক্ষণ পর খান ভিলা, পুরো বাড়িটা নরম আলোয় সেজে আছে, কিন্তু কেমন যেন প্রাণহীন, নিস্তব্ধ। আহনাফ ঈশানাকে বাড়ির বিশাল গেটের সামনে নামিয়ে দিয়েছে। ঈশানা কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে হনহন করে বাড়ির ভেতরে চলে যায়। আহনাফ গাড়িটা ঘুরিয়ে চলে যাওয়ার ভান করে, কিন্তু সে বাড়ি থেকে বের না হয়ে একটু দূরে একটা বড় গাছের ছায়ায় গাড়িটা পার্ক করে। প্রতিদিন এত রাগ, এত জেদ, এই মেয়েটা কি কখনো হাসে না? সারাক্ষণ এমন ভাব নিয়ে থাকে যেন পুরো পৃথিবীটা ওর শত্রু। কিন্তু কেন
এত টাকা, এত বিলাসিতা, সবকিছু থাকার পরও ওর চোখে কেন এত শূন্যতা? আহনাফ গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দেয়। সে শুধু দেখতে চায় এই বিশাল বাড়ির ভেতরে ঈশানার জগৎটা ঠিক কেমন। সে গাড়ির সিটে হেলান দিয়ে খান ভিলার দোতলার বিশাল জানালাটার দিকে তাকিয়ে থাকে। ওই জানালাটা ঈশানার ঘরের সব কিছুই দামি আর রুচিশীল, কিন্তু কেমন যেন গোছানো, প্রাণহীন। ঈশানা তার দামি পোশাকটা বদলে একটা সাধারণ টি শার্ট আর ট্রাউজার পরেছে। তার মুখের সব মেকআপ তুলে ফেলেছে। এখন তাকে আর খান গ্রুপের অহংকারী রাজকন্যা মনে হচ্ছে না, মনে হচ্ছে পাশের বাড়ির কোনো সাধারণ ক্লান্ত মেয়ে। ঈশানা তার পোষা পার্সিয়ান বিড়াল স্নোইকে কোলে তুলে নিয়ে বলে, কি রে স্নোয়াই, তুইও একা আমিও একা, তাই না? দেখলি তো, আজকেও আব্বু আম্মু ফোন করে বলল ওদের ফিরতে আরও 1 সপ্তাহ দেরি হবে। ওদের কাছে তো এই বিজনেস ডিলটাই সব কিছু। নিজের মেয়ের যে একা একা লাগে সেই খবরটা কি তারা রাখে? রাখে না। ঈশানা বিড়ালটার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আজকে ওই ড্রাইভারটা আমাকে কি জ্বালিয়েছে জানিস? কি সব 60-এর দশকের গান শুনে আবার আমার সাথে মুখে মুখে তর্ক করে। ছেলেটা একটা আস্ত উজবুক, কিন্তু কিন্তু কেন যেন ওর সাথে ঝগড়া করতো আমার ভালো লাগে। অন্তত কেউ তো আছে যে আমার সাথে কথা বলে, আমাকে উত্তর দেয়। শুধু তুই মিউ 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 করিস। ঈশানা বিড়ালটাকে কোল থেকে নামিয়ে দিয়ে তার বিশাল ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ায়। সে রং তুলি হাতে নেয় এবং আনমনে আঁকতে শুরু করে। তার ছবির বিষয়বস্তু প্রায় সবসময় একটা বিশাল সুন্দর ধাঁচের ভেতরে বন্দি একটা রঙিন পাখি। গাড়ির ভেতরে বসে থাকা আহনাফ সে দূর থেকে ঈশানার ঘরের ভেতরের আবছা ছায়ামূর্তিটা দেখতে পাচ্ছে। সে দেখতে পাচ্ছে ঈশানা তার ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে আব্বু নামটি ভাসছে। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। আহনাফের বাবা রহমান সাহেব বলেন, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই এখন? এখনো ফিরিসনি? না আব্বু, এই তো ফিরছি। রাস্তায় একটু জ্যাম ছিল। আম্মু ঘুমিয়ে পড়েছে? না, তোর জন্য অপেক্ষা করছে। শোন, তোর সিরাজনকে ফোন করেছিলেন। ঈশানা মা নাকি খুব ছেদ করেছে। তোকে ছাড়া অন্য কোনো ড্রাইভারের সাথে সে যাবে না। ব্যাপারটা কি বলতো? তুই কি মেয়েটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছিস, না কোনো সমস্যা হচ্ছে? না আব্বু, কোনো সমস্যা নেই। আমি ওকে হ্যান্ডেল করতে পারবো, আপনি চিন্তা করবেন না। আসলে সমস্যাটা ওর নয়, সমস্যাটা ওর একাকিত্বের। আপনি আর সিরাজ আঙ্কেল তো আপনাদের বিজনেস নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লেন যে ভুলেই গেলেন আপনাদের ছেলে মেয়েরও বড় হচ্ছে, তাদেরও আপনাদের সঙ্গ দরকার। তুই ঠিকই বলেছিস। আমরা হয়তো সেরা বিজনেসম্যান হতে পেরেছি, কিন্তু সেরা বাবা হতে পারিনি। যাক, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। আর শোন, সিরাজকে আমি বলে দিয়েছি তুই 24 ঘন্টাই ঈশানার খেয়াল রাখবি। এটা শুধু তোর চাকরি নয়, এটা তোর দায়িত্ব। আমি জানি আব্বু, আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করব। আহনাফ ফোনটা রেখে দেয়। সে আবারও ঈশানার ঘরের দিকে তাকায়। সে দেখে ঈশানা এখন আর ছবি আঁকছে না। সে তার ঘরের বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা মগ, হয়তো কফি খাচ্ছে। রাতের নিস্তব্ধতায় উঁচু বিল্ডিংয়ের ওপর থেকে সে নিচের শহরের দিকে তাকিয়ে আছে। তার চশমার কাঁচটা ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করছে। কফিতে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, ওই ড্রাইভার ছেলেটা আহনাফ, ও এখন কি করছে? ও কি ওর পরিবারের সাথে বসে এখন গল্প করছে? ওর মা কি ওকে ভাত বেড়ে খাওয়াচ্ছে? ওর বাবা কি ওর সাথে দেশের অবস্থা নিয়ে আলোচনা করছে? সে নিজের অজান্তেই আহনাফের বানানো সাধারণ পরিবারের কথা ভাবতে থাকে। দূর, আমি কেন ওর কথা ভাবছি? ও তো শুধু আমার একজন কর্মচারী। ওর জীবন নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? ও কালকে আবার আমার সাথে তর্ক করবে, ঝগড়া করবে। এইটাই তোর কাজ, আর আমার কাজ হলো ওকে বকা দেওয়া। কথাগুলো সে মুখে বললেও তার মনটা কেন যেন সায় দিচ্ছিল না। আহনাফের সে শান্ত দৃঢ় চোখ দুটো, তার সে মুচকি হাসি, তার সে নির্ভীক আচরণ, সব কিছুই তার মনের ভেতর কোথাও যেন একটা ছাপ ফেলে গেছে। সে প্রথমবার অনুভব করলো এই বিশাল বিলাসবহুল খাঁচার ভেতরে তার দম বন্ধ হয়ে আসছে। তারও ইচ্ছে করছে আহনাফের মতো সাধারণ কিন্তু ভালোবাসাময় পরিপূর্ণ একটা জীবন পেতে। আহনাফ দেখে ঈশানা বারান্দা থেকে ঘরের ভেতরে চলে গেল এবং লাইটটা নিভিয়ে দিল। সে বুঝতে পারে মেয়েটা এখন ঘুমাতে যাবে। সে আর অপেক্ষা না করে গাড়িটা স্টার্ট দেয়। অহংকারের রাজকন্যা, তোমার এই অহংকারের মুখোশটা আমি খুব শীঘ্রই খুলে ফেলবো, কিন্তু সেটা ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। তোমাকে আমি দেখাবো জীবনের আসল আনন্দ দামি গাড়িতে বা পোশাকে নয়, তাকে ভালোবাসার মানুষগুলোর সাথে কাটানোর ছোট ছোট মুহূর্তে। এরপর আমি গাড়িটা নিয়ে
খান বিলার গেট দিয়ে বেরিয়ে গেলাম। পরদিন গত রাতের পর্যবেক্ষণের পর আহনাফের মনে ঈশানার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। সে এখন ঈশানার অহংকারের পেছনের কারণটা খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে ঈশানাও নিজের অজান্তে আহনাফের প্রতি এক অদ্ভুত টান অনুভব করছে। ধানমন্ডির বেঙ্গল আর্ট গ্যালারি, বিকেলবেলা। আহনাফ গাড়িটা পার্কিংয়ে রেখে ড্রাইভিং সিটে বসেই অপেক্ষা করছে। ঈশানা তাকে ভেতরে আসতে বলেনি, তাই সে ভদ্রতা বজায় রেখে গাড়িতেই বসে আছে। কিন্তু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন ঈশানা ফিরছে না, তখন তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। ব্যাপার কি? একটা আর্ট গ্যালারিতে এতক্ষণ ধরে কি করে? নাকি ভিতরে গিয়ে আবার নতুন কোনো কাণ্ড বাঁধিয়ে বসলো? নাকি কোনো সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে? আহনাফ আর বসে থাকতে পারে না। সে গাড়ি থেকে নেমে গ্যালারির দিকে এগিয়ে যায়। গেটের দারোয়ান তাকে আটকাতে গেলে সে জানায় যে সে ঈশানা ম্যাডামের ড্রাইভার। ম্যাডামই তাকে ভেতরে আসতে বলেছেন। গ্যালারির ভেতরে শান্ত স্নিগ্ধ পরিবেশ। দেয়ালে দেয়ালে টাঙানো নামকরা শিল্পীদের আঁকা ছবি। দর্শনার্থীর সংখ্যা খুব বেশি নয়। আহনাফ ভিড় এড়িয়ে চোখ দিয়ে ঈশানাকে খুঁজছে। এই মেয়েটা গেল কোথায়? এত বড় গ্যালারিতে এখন ওকে আমি খুঁজে বের করবো কিভাবে? এমন ভাব নেই যেন উনি ভিক্টোরিয়া মেমোরিয়াল আর আমি হলাম তার দর্শনার্থী। আমাকে তো একটা ফোনও দিতে পারতো। আহনাফ খুঁজতে খুঁজতে গ্যালারির শেষ প্রান্তের একটি অন্ধকার গ্যালারিতে প্রবেশ করে। সেখানে ঢুকে সে ঈশানাকে দেখতে পায়। ঈশানা দর্শকদের থেকে একটু দূরে একা একটি বিশাল পেন্টিংয়ের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি এতটাই তন্ময় যে আহনাফের উপস্থিতি সে টেরও পায়নি। ম্যাডাম, তুমি তুমি এখানে কি করছো? আমি না তোমাকে গাড়িতে অপেক্ষা করতে বলেছিলাম। আমার পার্সোনাল ডেস্কে ঢোকার পারমিশন তোমাকে কে দিয়েছে? ম্যাডাম, প্রায় 40 মিনিট হয়ে গেছে। আপনার কোনো খবর না পেয়ে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম, তাই দেখতে এলাম আপনি ঠিক আছেন কিনা। টেনশন? আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমার দেখাশোনা করার জন্য যথেষ্ট লোক আছে। তুমি বরং নিজের চরকায় তেল দাও। জি ম্যাডাম, কিন্তু এই মুহূর্তে তো আমি আপনার লোক, তাই চরকার তেল দেওয়ার পাশাপাশি আপনার খবর নেওয়াটাও আমার ডিউটির মধ্যে পড়ে। হয়েছে, অনেক লেকচার দিয়েছো। এখন এসেছো যখন, তখন বলো এই পেন্টিংটা দেখে তোমার কি মনে হচ্ছে? আহনাফ এইবার ভালো করে পেন্টিংটার দিকে তাকায়। ছবিটা সত্যি অসাধারণ। সোনালি রঙের একটা বিশাল খাঁচার ভেতরে বন্দি হয়ে আছে সুন্দর রঙিন একটি পাখি। পাখিটার ডানা দুটো খোলা, চোখ দুটো খাঁচার ওপরের ছোট্ট একটা জানালা দিয়ে দেখা যাওয়া নীল আকাশের দিকে। পাখিটার চোখে একই সাথে বন্দিত্বের যন্ত্রণার মুক্তির আকুতি ফুটে উঠেছে। আহনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আমার তো দেখে মনে হচ্ছে পাখিটা খুব একা। একা? তোমার কি মনে হচ্ছে না যে এই পাখিটা খুব ধনী? দেখছো না খাঁচাটা সোনার তৈরি। খাঁচা সোনার হোক বা লোহার, ম্যাডাম খাঁচা তো খাঁচাই। সোনা দিয়ে হয়তো শরীরটাকে বন্দি করে রাখা যায়, কিন্তু মনটাকে তো আর কেনা যায় না। পাখিটার মন তো ওই নীল আকাশে উঠছে। আমার মনে হয় ও যদি সুযোগ পেত তাহলে এই সোনার খাঁচাটা ভেঙে মুহূর্তেই উড়ে চলে যেত। আহনাফেরই সহজ কিন্তু গভীর ব্যাখ্যাটা শোনার বুকের ভেতরটায় গিয়ে আঘাত করে ঈশানার। সে ঠিক এই কথাগুলোই ভাবছিল। এই সাধারণ ড্রাইভার ছেলেটা কিভাবে তার মনের কথাগুলো এত সহজে বলে দিল। ওয়াও, ড্রাইভার হিসেবে তো দেখি এখন আর্ট ক্রিটিকও হয়ে গেছেন। তোমার তো চাকরি ছেড়ে দিয়ে গ্যালারিতে কিউরেটর হিসেবে জয়েন করা উচিত। ভালোই টাকা পাবে। টাকার লোভ আমার নেই ম্যাডাম। আমি আমার ড্রাইভিং চাকরিটা নিয়ে খুব খুশি, কারণ এই চাকরিতে প্রতিদিন আপনার মতো একজন মাস্টারপিসকে কাছ থেকে দেখার সুযোগ হয়। শ্যাট আপ! একদম ফাজলামি করবে না। তুমি কি আমাকে আর্ট পিস বলে অপমান করছো? অপমান কেন হবে? আর্ট পিস তো প্রশংসার যোগ্যই হয়, তবে কিছু আর্ট পিস থাকে যা একটু বেশি অ্যাবস্ট্রাক্ট, সহজে বোঝা যায় না। যেমন ধরুন আপনি। মানে কি তুমি আমাকে অ্যাবস্ট্রাক্ট আর্ট বললে, যার কোনো মাথা মুন্ডুই নেই? আরে না না, আমি তা বলিনি। আমি বলতে চেয়েছি আপনি বাইরে থেকে যতটা কঠিন, যতটা জটিল, বেতটা হয়তো আপনার ততটাই সরল, ঠিক ওই পাখিটার মতো। আহনাফ কথাটা বলেই বুঝতে পারে সে হয়তো একটু বেশি বলে ফেলেছে। ঈশানা কিছুক্ষণ তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করেই হেসে ফেলে। তুমি আসলে একটা পাগল আহনাফ। তোমার সাথে কথায় পারা যাবে না। চলো এখান থেকে বের হওয়া যাক। আমার মেজাজটা তুমি পুরোপুরি খারাপ করে দিয়েছো। আমার তো মনে হচ্ছে আপনার মেজাজটা আগের চেয়ে একটু ভালো হয়েছে ম্যাডাম। একদম না, আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আর তার বিলটা তুমি দিবে। আমি? আমার মতো গরিব ড্রাইভারে কি আপনাকে আইসক্রিম খাওয়ানোর সামর্থ্য আছে ম্যাডাম?
সেটা আমি জানি না। তুমি আমাকে 8 পিস বলে অপমান করেছো, এটা তারই শাস্তি। চলো। ঈশানের কথা না বাড়িয়ে গ্যালারি থেকে বেরিয়ে যায়। তার হাঁটার ভঙ্গিতে আজ আর সে অহংকার নেই, আছে এক ধরনের ছেলে মানুষই অধিকার বোধ। আমিও তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। এই সোনার কাছের পাখিটা হয়তো সত্যি এখন উড়তে চাইছে, আর সেই মুক্তির আকাশে উড়তে পারার জন্য তার হয়তো একজন সঙ্গীর প্রয়োজন। আমি নিঃশব্দে সিদ্ধান্ত নিলাম, আমি হব সেই সঙ্গী। এজন্য আমাকে আমার ছদ্মবেশের আড়ালে আরও কিছুদিন অপেক্ষা করতে হোক না কেন। আর্ট গ্যালারি থেকে বেরিয়ে ঈশানা আহনাফের ওপর তার আইসক্রিম খাওয়ার বিল চাপিয়ে দিয়েছে। আহনাফ তাকে নিয়ে ধানমন্ডির একটি জনপ্রিয় আইসক্রিম পার্লারে এসেছে। ধানমন্ডির ক্লাব জিলোটো আইসক্রিম পার্লার। ভেতরে তরুণ তরুণীদের ভিড় আর হালকা মিউজিক। ঈশানা একটা কর্নারের টেবিলে বসে মেনু কার্ড দেখছে, আর আহনাফ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে অর্ডার দেওয়ার জন্য। এই যে মিস্টার আর্ট ক্রিটিক, শুধু দাঁড়িয়ে থাকলে চলবে? হ্যাঁ, আমার জন্য একটা বেলজিয়ান চকোলেট আর একটা সলিড ক্যারামেল ডাবল স্কুপ অর্ডার করবে। ম্যাডাম, আপনার কি সত্যি সত্যি মনে হয় আমার মতো একজন গরিব ড্রাইভারের পক্ষে এত দামি আইসক্রিম খাওয়ানোর সামর্থ্য আছে? আমার তো পুরো দিনের বেতনই শেষ হয়ে যাবে। সেটা তোমার সমস্যা, আমার না। তুমি আমাকে অ্যাবস্ট্রাক্ট আর্ট বলে অপমান করেছো, এটা তারই ফাইন। চুপচাপ অর্ডার করো, না হলে আমি কিন্তু এখানে সবচেয়ে দামি আইসক্রিমটা অর্ডার করে বসবো। জি ম্যাডাম, আপনার হুকুমই শিরোধার্য। আহনাফ দুটো আইসক্রিম নিয়ে এসে টেবিলে বসে। সে নিজের জন্য একটা সাধারণ ভ্যানিলা ফ্লেভার নিয়েছে। কি ব্যাপার, তুমি ভ্যানিলা খাচ্ছ কেন? তোমার কি চকলেট পছন্দ না? পছন্দ, কিন্তু আমার বাজেটের মধ্যে। এটা সবচেয়ে ভালো অপশন ছিল। তাছাড়া সাদা শীতে মানুষের জন্য ভ্যানিলার মতো সাদা শীতে ফ্লেভারই তো ভালো, তাই না? খুব বেশি ন্যাকা কথা বলতে পারো তো। নাও, আমার এখান থেকে একটু চকলেট খাও। ফাইন দিয়েছো বলে কি কিছুই খাবে না নাকি? ঈশানা তার চামচ দিয়ে একটুখানি আইসক্রিম তুলে আহনাফের মুখের সামনে ধরে। আহনাফ কিছুটা অবাক হয়, কিন্তু সে কোনো কথা না বলে খেয়ে নেয়। টেস্ট তো ভালোই, কিন্তু কিন্তু কি? কিন্তু আপনার মতো এত মিষ্টি নয়। শ্যাট আপ, একদম ফ্লার্ট করার চেষ্টা করবে না। ভুলে যেও না তুমি এখনো আমার ড্রাইভারই আছো। ভুলিনি তো ম্যাডাম, কিন্তু ড্রাইভারের কি প্রশংসা করার অধিকারও নেই? ঈশানা কোনো উত্তর না দিয়ে আইসক্রিম খেতে থাকে। হঠাৎ সে খেয়াল করে তার ঠোঁটের কোনায় একটুখানি চকোলেট লেগে আছে। আহনাফ তার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। কি হলো, হাসছো কেন? না, কিছু না। ভাবছিলাম অবস্ট্রাক্ট আর্টের গায়ে মাঝে মাঝে একটু রঙের ছোপ লাগলে তাকে আরও বেশি সুন্দর লাগবে। মানে কি? মানে আপনার ঠোঁটের কোনায়। ঈশানা দ্রুত টিস্যু দিয়ে মুছতে যায়, কিন্তু আহনাফ তার আগেই তার হাতটা ধরে ফেলে। আমি মুছে দিচ্ছি। আহনাফ তার চেয়ার থেকে একটু ঝুঁকে ঈশানার মুখের কাছে আসে। সে টিস্যু দিয়ে নয়, তার নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে ঈশানার ঠোঁটের কোণার চকলেটটুকু মুছে দেয়। তার আঙুলের উষ্ণ স্পর্শে ঈশানার পুরো শরীরে যেন একটা বিদ্যুতের প্রভাবও বয়ে যায়। সে স্তব্ধ হয়ে আপনার চোখের দিকেই তাকিয়ে থাকে। হয়ে গেছে। আহনাফ আবার তার জায়গায় ফিরে গিয়ে বসলেও ঈশানা যেন ঘোরের মধ্যেই থেকে যায়। তার হৃৎপিণ্ডটা অস্বাভাবিক দ্রুত গতিতে চলতে থাকে। এই প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি এসে তার এমন অনুভূতি হলো। কি হলো ম্যাডাম, আইসক্রিম গলে যাচ্ছে নাকি আপনি নিজেই গলে যাচ্ছেন? তুমি একটা আস্ত। উফ, যা ইচ্ছা তাই, চলো এখান থেকে। আমার আর এক মুহূর্ত ভালো লাগছে না। ঈশানার কথা না বাড়িয়ে প্রায় দৌড়ে পার্লার থেকে বেরিয়ে যায়। আহনাফ তার রেখে যাওয়া আইসক্রিমের দিকে তাকিয়ে হাসে। সে জানে তার সামান্য একটু স্পর্শে অহংকারী রাজকন্যার মনের ভেতর ভালোবাসার আগুনটা জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই ঘটনার পর ঈশানা এবং আহনাফের মধ্যেকার সম্পর্কটা আরও সহজ হয়ে উঠেছে। তাদের খুনসুটি আর তর্কাতর্কি বাড়লেও এর আড়ালে একে অপরের প্রতি এক ধরনের নির্ভরতা তৈরি হচ্ছে। ঈশানার অহংকারের বরফ গলতে শুরু করেছে। এভাবে আরও 2 দিন কেটে গেল। ঈশানার বিলাসবহুল বেডরুম, রাত, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঈশানের বিশাল ঠান্ডা ঘরটায় সে একা বিছানায় শুয়ে আছে। তার পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। সে কম্বল জড়িয়ে ঠকঠক করে কাঁদছে। তার বাবা মা ব্যবসার কাজে সিঙ্গাপুরে। বাড়িতে শুধু বয়স্ক কেয়ারটেকার রহিম চাচার 2জন কাজের লোক ছাড়া কেউ নেই। দুর্বল গলায় ফোনটা কানে দিয়ে বলে, হ্যালো রহিম চাচা, আমার খুব শরীর খারাপ লাগছে। আপনি কি একটু ডক্টর হায়দারকে ফোন করে আসতে বলবেন? ম্যাম, এই ঝড় বৃষ্টির মধ্যে তো ডাক্তার সাহেব আসতে পারবেন না। আমি ওনার সাথে কথা বলেছি, উনি আপনাকে প্যারাসিটামল খেয়ে সকালে ওনার চেম্বারে যেতে বলেছেন। কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়।
আমি আপনাকে ওষুধ আর গরম পানি দিয়ে যাচ্ছি ম্যাম, আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। আশা করি সকালের মধ্যে জ্বর কমে যাবে। ফোনটা কেটে যায়। ঈশানা অসহায়ভাবে বিছানায় শুয়ে পড়ে। এই বিশাল বাড়িতে এত বিলাসিতার মধ্যে থেকেও অসুস্থ অবস্থায় দেখার মতো তার পাশে কেউ নেই। তার চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ে। খান ভিলার বাইরে সিকিউরিটি পোস্টের পাশে ড্রাইভারদের জন্য বানানো ছোট্ট ঘর। আহনাফ সেখানে বসে বই পড়ছিল। তার আজ রাতের ডিউটি শেষ, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে সে বাসায় ফিরতে পারেনি। আহনাফ রহিম চাচাকে ফোন করে বলে, চাচা আসসালামু আলাইকুম। ম্যাডাম কি ফিরেছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ম্যাম তো সন্ধ্যায় ফিরেছেন, কিন্তু ওনার তো খুব জ্বর এসেছে, কাঁপছেন একেবারে। আমি ওষুধ দিয়ে এলাম, কিন্তু একা একা মেয়েটা। কি জ্বর এসেছে? আপনি আমাকে আগে বলেননি কেন? ডাক্তার এসেছিলেন? না বাবা, এই বৃষ্টিতে ডাক্তার আসতে রাজি হননি। আপনি চিন্তা করবেন না চাচা, আমি দেখছি। আহনাফ আর এক মুহূর্ত দেরি করে না। সে তার নিজের ফোন থেকে তাদের পারিবারিক ডক্টর আজমলকে ফোন করে এবং সব খুলে বলে। তাকে এক্ষুনি আসার জন্য অনুরোধ করে। তারপর সে নিজে বৃষ্টিতে ভিজেই ছুটে যায় মূল বাড়ির দিকে। ঈশানার বেডরুমের বাইরে আহনাফ দরজায় নক করে। কে? ম্যাডাম আমি আহনাফ, দরজাটা একটু খুলুন। তুমি এত রাতে? তুমি তো চলে গিয়েছিলে। দরজাটা খুলুন ম্যাডাম প্লিজ। ঈশানা অনেক কষ্টে বিছানা থেকে উঠে টলতে টলতে গিয়ে দরজা খোলে। দরজা খুলেই সে অবাক হয়ে যায়। আহনাফের চুল পোশাক সব বৃষ্টিতে ভেজা। তুমি তুমি ভিজে গেছো, ভিতরে এসো, তোমার ঠান্ডা লেগে যাবে। দেখি তো, সর্বনাশ, আপনি তো গায়ে অনেক জ্বর। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন বিছানায় গিয়ে বসুন। আহনাফ প্রায় জোর করেই ঈশানাকে ধরে বিছানায় নিয়ে বসায়। আমার কাছে আসার দরকার নেই, ইনফেকশন হতে পারে, তুমি যাও এখান থেকে। আহনাফ দ্রুত একটা বাটিতে ঠান্ডা পানি আর তোয়ালে নিয়ে এসে বলে, ম্যাডাম আপনার শরীরের এই অবস্থার চেয়ে বড় ইনফেকশন আর কিছু নেই। চুপচাপ শুয়ে পড়ুন, ডাক্তার আসছে। আহনাফ ঈশানার কোনো বাধা না মেনে তার কপালে জলপট্টি দিতে শুরু করে। তার হাতের ঠান্ডা কোমল স্পর্শে ঈশানের শরীরটা যেন একটু শান্ত হয়। সে আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর ডক্টর আজমল এসে হাজির হন। তিনি ঈশানাকে পরীক্ষা করে ইঞ্জেকশন আর কিছু ওষুধ দিয়ে দেন। ভয়ের কিছু নেই, ভাইরাল ফিভার, তবে খুব দুর্বল হয়ে পড়েছে। ওকে ঠিকমতো ওষুধ খাওয়াবে আর মাথায় জলপট্টি কন্টিনিউ করবে। আর হ্যাঁ, ওকে একা রেখে কোথাও যাবে না। জি ডাক্তার সাহেব, আপনি চিন্তা করবেন না। ডাক্তার চলে যাওয়ার পর আহনাফ চেয়ার টেনে ঈশানার বিছানার পাশে বসে। সে সারা রাত ধরে তার মাথায় জলপট্টি দিতে থাকে। ঈশানার জ্বরের ঘরে বিড়বিড় করতে শুরু করে, আব্বু, আব্বু তুমি চলে যেও না, আমার একা একা ভয় করে। আব্বু দেখো না, আমার বার্থডে তো, তোমরা এলে না। আব্বু, আব্বু একা না, আমি না, আমি। আহনাফ নীরবে ঈশানার এই অবচেতন মনের কথাগুলো শুনতে থাকে। তার বুকের ভেতরটা ঈশানার জন্য কষ্টে ভরে ওঠে। সে বুঝতে পারে এই অহংকারী জেদি মেয়েটার ভেতরে আসলে লুকিয়ে আছে ছোট্ট একটা শিশু, যে তার বাবা মায়ের একটুখানি সঙ্গের জন্য কাঙাল। ভোরের দিকে ঈশানার জ্বরটা কিছুটা কমে সে আচ্ছন্ন চোখে তাকিয়ে দেখে আহনাফ তার পাশে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। তার হাতটা তখনও ঈশানার কপালে রাখা জলপট্টির ওপর। এই দৃশ্যটা ঈশানার মনের ভেতরের সবটুকু অহংকার, সবটুকু দ্বিধা চুরমার করে দেয়। তার জ্বর প্রায় নেই বললেই চলে। সে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে দেখে ডাইনিং টেবিলে গরম গরম স্যুপ আর টোস্ট সাজানো। রান্নাঘর থেকে ভেসে আসছে কফির গন্ধ। সে রান্নাঘরে গিয়ে দেখে আহনাফ তার জন্য কফি বানাচ্ছে। ঈশানা ফ্রেশ হতে হতে আহনাফ এসব কিছু করেছে। তুমি তুমি এখনো যাওনি? গুড মর্নিং ম্যাডাম, এখন কেমন লাগছে আপনার? ডাক্তার সাহেব বলেছেন আপনাকে একা রেখে যাওয়া যাবে না, তাই ভাবলাম আপনার ডিউটিটা পার্মানেন্টলি নিয়ে নেই। কাল রাতে তুমি সারা রাত আমার পাশে ছিলে। ছিলাম তো, আপনার জ্বরের ঘুরে বলা গল্পগুলো শুনছি, আপনার ছোটোবেলার একাকিত্বের গল্প, আপনার বাবা মায়ের জন্য জমানো অভিমানের গল্প, সব কিছু। আমি দুঃখিত, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। এই যে নিন আপনার কপি। আর আপনি কোনো কষ্ট দেননি, আপনি শুধু আপনার ভেতরের কষ্টটা প্রকাশ করেছেন। আর আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম। ঈশানা আর কিছু বলতে পারে না। সে কফির মগটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ঈশানা খুব মৃদু কিন্তু স্পষ্ট গলায় বলে, ধন্যবাদ আহনাফ। কি? আমি কি ঠিক শুনলাম? আপনি আমাকে ধন্যবাদ বললেন আর আর আহনাফ বলেও রাখলেন? আজকে সুযোগটা কোন দিকে উঠলো বলুন তো? খুব বেশি মজা করবে না, ধন্যবাদ দিয়েছি,
কারণ তুমি সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তুমি না থাকলে কাল রাতে আমার কী যে হতো আমি নিজেও জানি না। আপনার ধন্যবাদটা আমি গ্রহণ করলাম ম্যাডাম, তবে একটা শর্তে। কি শর্ত? আজ থেকে আপনি আমাকে আর ড্রাইভার বলে ডাকবেন না, আর আমিও আপনাকে আপনি বলবো না। আমাদের সম্পর্কটা এখন আর শুধু মালিক কর্মচারী নয়, তাই না? তাহলে কি? বন্ধু হতে পারি কি আমরা? ঈশানা কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে আমি আজ দেখতে পাই নির্ভরতা, আস্থার একরাশ উষ্ণতা। সে আলতো করে মাথা নেড়ে সম্মতি জানায়। অসুস্থতার সময় আহনাফের সেবা যত্নে ঈশানার মনের সবটুকু অহংকার গলে গেছে। তাদের মধ্যে এখন আর মালিক কর্মচারীর সম্পর্ক নেই, বরং জন্ম নিয়েছে এক সুন্দর বন্ধুত্ব। ঈশানা এখন আহনাফের সাথে অনেক সহজ এবং স্বাভাবিক। কয়েকদিন পর ঈশানা তার ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এসেছে। আহনাফ গাড়ি নিয়ে গেটের সামনেই অপেক্ষা করছিল। ঈশানা গাড়িতে বসতেই আহনাফ গাড়িটা স্টার্ট দেয়। বনানীর 11 নম্বর রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আহনাফ রাস্তার পাশে একটা ছোট্ট নার্সারির সামনে গাড়িটা থামায়। কি হলো, এখানে গাড়ি থামালে কেন? আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে তো। 2 মিনিট লাগবে ঈশানা, প্লিজ একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই প্রথম আহনাফ তাকে ম্যাডাম বা আপনি না বলে সরাসরি ঈশানা বলে সম্বোধন করলো। ব্যাপারটা ঈশানাকে অবাক করলেও তার খারাপ লাগলো না, বরং তার ভালোই লাগলো। সে চুপ করে বসে রইল। আহনাফ গাড়ি থেকে নেমে নার্সারিটার ভেতরে যায়। নার্সারিটা ছোট কিন্তু খুব সুন্দর করে সাজানো, নানা রকম ফুল আর পাতাবাহারের চারা দিয়ে ভরা। আহনাফ ঘুরে ঘুরে গাছ দেখছে। ঈশানা গাড়ির কাচের ভেতর দিয়ে কৌতূহলী চোখে তাকে লক্ষ্য করছে। এই ছেলেটার ব্যাপারটাই অদ্ভুত। কখনো সে ড্রাইভার, কখনো সে আর্ট ক্রিটিক, কখনো কেয়ারটেকার, আবার এখন দেখছি বৃক্ষপ্রেমী। ওর ভেতরে আর কি কি লুকিয়ে আছে কে জানে। আহনাফ অনেকগুলো গাছ দেখার পর ছোট একটা সবুজ মানি প্লান্টের চারা পছন্দ করে। সে গাছের টবটা হাতে নিয়ে নার্সারির মালিকের সাথে হাসি মুখে কথা বলছে আর টাকা পরিশোধ করছে। দৃশ্যটা ঈশানার কাছে কেন যেন খুব স্নিগ্ধ আর সুন্দর মনে হলো। আহনাফ গাছের চারাটা নিয়ে গাড়িতে ফিরে আসে এবং পিছনের সিটে খুব যত্ন করে রাখে। হঠাৎ বৃক্ষপ্রেম জেগে উঠলো নাকি? এই সামান্য পাতাবাহার গাছটা দিয়ে কি হবে? তোমার কাছে হয়তো এটা সামান্য পাতাবাহার ঈশানা, কিন্তু আমার মায়ের কাছে এটা অনেক কিছু। উনি গাছ খুব ভালোবাসেন। আমাদের ছোট্ট বারান্দাটা উনি গাছ দিয়ে এমনভাবে সাজিয়ে রেখেছেন, মনে হয় যেন একটা বাগান। তাই তোমার মা বুঝি বাসাতেই থাকে? উনি তো আমার পৃথিবী। এখন আমার একটাই স্বপ্ন, মায়ের সব ইচ্ছে পূরণ করা। আহনাফের মুখে তার মায়ের কথা শুনে ঈশানার বুকের ভেতরটা কেমন করে যেন ওঠে। সে নিজের অজান্তেই তার মায়ের কথা ভাবতে থাকে। তার মাও তাকে ভালোবাসেন, কিন্তু সে ভালোবাসাটা প্রকাশ পায় দামি উপহার বা বিলাসবহুল জীবনযাত্রার মাধ্যমে। আহনাফের মায়ের মতন এমন নিঃস্বার্থ সাধারণ ভালোবাসা সে কখনোই পায়নি। তোমাদের পরিবারটা নিশ্চয়ই খুব সুন্দর, তাই না? সুন্দর কিনা জানি না, তবে আমরা একে অপরের সাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। সুখ তো আর টাকা দিয়ে কেনা যায় না, তাই না? বাকি রাস্তাটার কোনো কথা হয় না, কিন্তু আহনাফের বলা কথাগুলো ঈশানার মনের ভেতর ঘুরপাক খেতে থাকে। সে প্রথমবার তার নিজের বিলাসবহুল কিন্তু একাকী জীবনের সাথে আহনাফের সাধারণ কিন্তু ভালোবাসাময় পরিপূর্ণ জীবনের তুলনা করে। পরের দিন সকালে ঈশানার বেডরুম। সকালে ঘুম থেকে উঠে ঈশানার মেজাজটা খুব ভালো। সে বারান্দার দরজাটা খুলতেই এক ঝলক মিষ্টি রোদ আর তাজা বাতাস তার ঘরে প্রবেশ করে, কিন্তু আজ বাতাসে যেন নতুন কিছুর গন্ধ। সে ভালো করে তাকিয়ে তাকে তার বারান্দার ছোট টি টেবিলের ওপর একটা সুন্দর সেরামিকের টবে ঠিক গতকালকের মতোই একটা মানি প্লান্টের চারা রাখা। গাছের সবুজ পাতাগুলো সকালের আলোয় চিকচিক করছে। এটা এখানে কিভাবে এলো? সে এগিয়ে গিয়ে টবটা হাতে নেয়। টবের গায়ে ছোট একটা চিরকুট লাগানো। ঈশানা কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খোলে। চিরকুটে লেখা, তোমার বিশাল সুন্দর গড়টায় প্রাণের বড্ড অভাব, তাই তোমার একাকিত্ব দূর করার জন্য একজন নতুন সবুজ বন্ধু পাঠালাম। সে হয়তো আমার মতো ঝগড়া করতে পারবে না, মুখে মুখে তর্ক করবে না, কিন্তু আমি নিশ্চিত সে খুব ভালো একজন শ্রোতা হবে। তোমার সব না বলা কথা, সব অভিমান সে নীরবে শুনে নেবে। ইতি, তোমার সাধারণ ড্রাইভার আহনাফ। চিরকুটটা পড়ার সাথে সাথে ঈশানার চোখ দুটো পানিতে ভরে ওঠে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক অনাবিল হাসি। সে টবটা খুব যত্ন করে তার বেডরুমের জানালার পাশে এমন একটা জায়গায় রাখে যেখান থেকে সে বিছানায় শুয়েও গাছটাকে দেখতে পাবে। সেদিন দুপুরে গাড়ির ভেতরে। ধন্যবাদ। হঠাৎ আবার ধন্যবাদ কোন উপলক্ষে? আমার নতুন বন্ধুর জন্য। ও, তাহলে তো তোমার বন্ধুর সাথে তোমার পরিচয় হয়ে গেছে। পছন্দ হয়েছে তোমার নতুন বন্ধুকে? খুব, কিন্তু
কিন্তু তুমি কেন এটা করলে আহনাফ? আমার জন্য এত ভাবার তো তোমার কোনো দরকার নেই। দরকার আছে ঈশানা, কারণ তোমার একাকিত্বটা আমাকে কষ্ট দেয়। কিন্তু তুমি তো আমার ড্রাইভার, তোমার তো শুধু আমার নিরাপত্তার কথাই ভাবার কথা। আমার একাকিত্ব নিয়ে ভাবা তো তোমার কাজ নয়। হয়তো নয়, কিন্তু কিছু কিছু দায়িত্ব চাকরির বাইরেও থেকে যায়, তাই না? যেমন একজন মানুষ হিসাবে আর একজন মানুষের পাশে দাঁড়ানো, আমি তো শুধু সেটুকু করার চেষ্টা করছি। আচ্ছা আহনাফ, তোমার কি কখনো মনে হয় না যে তুমি একজন ড্রাইভারের চাকরি চেয়েও ভালো কিছুর যোগ্য? কেন? তোমার কি মনে হয় আমি খুব ভালো ড্রাইভার নই? তোমার মতো একজন স্পিড লাভার ম্যাডামকে সামলানো কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ, আমি তো বলিনি। আমি বলতে চেয়েছি তোমার কথাবার্তা, তোমার চিন্তাধারা সব কিছুই অন্যরকম। আমার কখনো কখনো মনে হয় তুমি ড্রাইভার নও, অন্য কিছু। ঈশানার এই কথায় আহনাফের বুকের ভেতরটা ধক করে ওঠে। সে কি তবে কিছু সন্দেহ করতে শুরু করেছে? কি ভাবো তুমি আমাকে? কোনো ছদ্মবেশী গোয়েন্দা যে কিনা কোনো বড় রহস্যের সমাধান করতে তোমার ড্রাইভার সেজেছে? হতেও পারে, তোমার যা বুদ্ধি তাতে তোমাকে দিয়ে সবই সম্ভব। তাহলে তো তোমার আমাকে আরো বেশি করে সমীহ করে চলা উচিত, কি বলো? একদমই না, তুমি গোয়েন্দা হও আর জেমস বন্ডি হও। আমার কাছে তুমি আমার সেই ঝগড়াটে 60 দশকই ড্রাইভারই থাকবে। আমাদের মিষ্টি খুনসুটির মধ্য দিয়ে গাড়িটা এগিয়ে চলে, কিন্তু ঈশানার মনটা আজ পুরোপুরি বদলে গেছে। আমার দেওয়া সেই ছোট্ট মেনি প্ল্যানটা যেন তার সূক্ষ্ম হৃদয়ে ভালোবাসার বীজ বুনে দিয়েছে। সে বুঝতে পারে যে শুধু এই ছেলেটার প্রতি আকৃষ্ট নয়, সে রীতিমতো আমার প্রেমে পড়তে শুরু করেছে। এক সাধারণ ড্রাইভারের অসাধারণ ভালোবাসার কাছে তার এতদিনের অহংকার, তার স্ট্যাটাস সব কিছু আজ তুচ্ছ মনে হচ্ছে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। আহনাফের দেওয়া ছোট উপহারটি ঈশানার মনে ভালোবাসার জন্ম দিয়েছে। তাদের মধ্যে এখন এক মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঈশানা এখন আহনাফের সঙ্গেই তার বেশিরভাগ সময় কাটাতে ভালোবাসে। খানবিলার ড্রয়িং রুম। এক সন্ধ্যাবেলা ঈশানা সোফায় বসে ম্যাগাজিন দেখছে। তার মনটা বেশ ফুরফুরে। সে আহনাফের জন্য অপেক্ষা করছে। আহনাফ তার জন্য পুরান ঢাকা থেকে গরম গরম কাচ্চি বিরিয়ানি আনতে গেছে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। সে দৌড়ে গিয়ে দরজা খোলে। অবশেষে এলে, আমার তো খিদে পেট চোচো করছে, এনেছো আমার? কথাটা শেষ করার আগেই ঈশানা থেমে যায়। দরজায় আহনাফ নয়, দাঁড়িয়ে আছে বিশাল এক ফুলের তোড়া হাতে তার পুরনো প্রেমিক সামির। সামির শহরের নামকরা একজন তরুণ ব্যবসায়ী, দেখতে সুদর্শন এবং আভিজাত্যের ছাপ তার সারা শরীরে। সারপ্রাইজ ইস্যু, আমাকে দেখে কি খুব বেশি অবাক হয়ে গেলে? সামির, তুমি এখানে? আমার বাসার ঠিকানা তুমি কোথায় পেলে? আরে, তোমার ঠিকানা খুঁজে বের করা কি আমার জন্য খুব কঠিন কাজ? আমি তো তোমার মনের ঠিকানাটাও খুঁজে বের করতে পারি। ভেতরে আসতে বলবে না? আসলে ড্রয়িং রুমে সামির সোফায় আয়েশ করে বসেছে। ঈশানা তার থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে অন্য সোফায় বসেছে। তোমার জন্য তোমার পছন্দের লিলি ফুল এনেছি। তোমার তো এখনো লিলি পছন্দ, নাকি তোমার পছন্দ বদলে গেছে? ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে এত বছর পর আমার কথা মনে পড়লো যে? তোমার কথা আমি কোনোদিনও ভুলিনি ইস্যু। আমি জানি আমি ভুল করেছিলাম। বিজনেসের চাপে তোমাকে সময় দিতে পারিনি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দিব। যেটা একবার ভেঙে গেছে সামি, সেটা আর জোড়া লাগে না। আমরা আমাদের জীবন নিয়ে অনেক দূর এগিয়ে গেছি, তুমিও এগিয়ে যাও। আমি তোমাকে ছাড়া এগোতে চাই না। আমি আঙ্কেলের সাথে কথা বলবো খুব শীঘ্রই আমাদের বিয়ের ব্যাপারে। সামিরের কথা শেষ হওয়ার আগেই কাচ্চির প্যাকেট হাতে নিয়ে ঘরে প্রবেশ করে আহনাফ। ঘরের ভেতর সামিরকে দেখে সে মুহূর্তে থমকে যায়। তার হাসি মুখটা কঠিন হয়ে ওঠে। ম্যাডাম, আপনার বিরিয়ানি। ও আহনাফ, এসে গেছো? ঠিক আছে, ওটা ডাইনিং টেবিলে রেখে দাও। ইনি কে ইস্যু? নতুন কাজের লোক? ও আহনাফ আমার ড্রাইভার। ও আমার কাজের লোক নয়, আমার স্টাফ। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার জানা নেই? ম্যাডাম, আমি কি এখন যেতে পারি? না, তুমি দাঁড়াও, আমার হয়তো তোমাকে লাগতে পারে। ঈশানা ইচ্ছে করে আহনাফকে সেখানে থাকতে বলে। সে চায় না সামিরের সাথে একা থাকতে। আহনাফ কোনো কথা না বলে ঘরের এক কোণে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি তীক্ষ্ণ। ইস্যু, আমি তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই।
তুমি কি তোমার ড্রাইভারকে বাইরে যেতে বলবে? তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত কথা নেই, যা বলার ওর সামনেই বলতে পারো। আহনাফ আমার খুবই বিশ্বস্ত। তাই নাকি? একজন ড্রাইভারের উপর এত বিশ্বাস? ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি জানি তুমি এখনও আমাকেই ভালোবাসো। তোমার ওই অভিমানী চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারি। চলো না আমরা বাইরে কোথাও ডিনারে যাই, পুরনো দিনের মতো। আমার খিদে নেই, আর আমি আজ কোথাও যাব না। প্লিজ ইস্যু, এমন করো না। আমি জানি তুমি শুধু আমার উপর রাগ করে আছো। সামির ঈশানের হাতটা ধরার আগেই আহনাফের ভারী গলার আওয়াজ ভেসে আসে। স্যার, ম্যাডামের শরীরটা আজ ভালো নেই। ডাক্তার ওনাকে পুরোপুরি রেস্ট থাকতে বলেছে। আমার মনে হয় আপনার এখন আসা উচিত হবে। আহনাফের এই অপ্রত্যাশিত হস্তক্ষেপে সামির এবং ঈশানা দুজনেই চমকে ওঠে। হেই, তুমি কে আমাকে বলার? আমি কার সাথে কখন দেখা করব সেটা কি তুমি ঠিক করে দিবে? তোমার সাহস তো কম না। স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। ম্যাডামের স্বাস্থ্যের খেয়াল রাখা আমার দায়িত্ব। আর উনি যেহেতু বলছেন উনি যাবেন না, তাই ওনাকে জোর করাটা হয়তো ঠিক হচ্ছে না। তুমি আমাকে ভদ্রতা শেখাতে আসবে? জানো আমি কে? আমি 1 মিনিটে তোমার মতো 10টা ড্রাইভারকে কিনে রাস্তায় বসিয়ে দিতে পারি। পারেন স্যার, আপনি হয়তো ড্রাইভার কিনতে পারেন, কিন্তু সম্মান কিনতে পারেন না। আর আপনি যার সাথে কথা বলছেন উনি আপনার কেন কোনো জিনিস নন। আহনাফের এমন হিমশীতল আত্মবিশ্বাসী উত্তরে সামির থতমত খেয়ে যায়। একজন সাধারণ ড্রাইভারের মুখে এমন কথা সে আশা করেনি। ঈশানা অবাক হয়ে আহনাফের দিকে তাকিয়ে থাকে। আহনাফের চোখে সে আজ এক অদ্ভুত অধিকার বোধ দেখতে পায়, যা তার খুব ভালো লাগে। সামির, আমি মনে করি তোমার এখন যাওয়া উচিত। আমার সত্যিই ভালো লাগছে না, আমরা পরে কথা বলবো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো ইসু। আমি তোমাকে এত সহজে ছাড়ছি না। সামির চলে যাওয়ার পর ঘরের ভেতর একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। ঈশানা আহনাফের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। কোনো প্রয়োজন ছিল না ম্যাডাম, আমি শুধু আমার কাজটাই করেছি। না, তুমি শুধু আমার কাজ করনি আহনাফ, তুমি আজ আমাকে একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচিয়েছো। কিন্তু তুমি ওর সাথে ওভাবে কথা বলতে গেলে কেন? ও যদি তোমার কোনো ক্ষতি করতো? তোমার ক্ষতি হওয়ার চেয়ে আমার ক্ষতি হওয়াটা অনেক ভালো হয়েছে না? 1 সপ্তাহ পর সামিরের আগমনের পর ঈশানা এবং আহনাফের মধ্যেকার সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। ঈশানা এখন আহনাফের প্রতি তার দুর্বলতা সম্পর্কে পুরোপুরি অবগত এবং আহনাফের প্রচ্ছন্ন অধিকার বোধকে সে উপভোগ করছে। সামিরও বুঝতে পেরেছে সাধারণ ড্রাইভারই তার পথের সবচেয়ে বড় কাঁটা। 1 সপ্তাহ পর খান ভিলা ড্রয়িং রুম। বাইরে ঝুম বৃষ্টির সাথে বিদ্যুতের গর্জন। ঈশানা এবং সামিরের মধ্যে তুমুল ঝগড়া চলছে। আহনাফ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কান এবং মনোযোগ পুরোটাই তাদের দিকে। ইসো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করছো না কেন? আমি বলছি এই ড্রাইভার ছেলেটা সুবিধার না। ওর চোখে মুখে আমি একটা অন্যরকম ভাব দেখেছি। ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে তোমার কাছাকাছি আসার চেষ্টা করছে। শাট আপ সামির, আহনাফের ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। ও শুধু আমার ড্রাইভার নয়, ও আমার শুভাকাঙ্ক্ষী। তুমি বরং নিজের চরকায় তেল দাও। সারাদিন কার সাথে ঘুরে বেড়াও, কোথায় যাও, সেই খবরগুলো কি আমি রাখি না ভেবেছো? আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি একজন বিজনেসম্যান, আমাকে অনেকের সাথে মিশতে হয়। কিন্তু তুমি একটা সাধারণ ড্রাইভারকে নিয়ে এত ডিফেন্সিভ হচ্ছে কেন? ব্যাপারটা কি বলো তো? তোমাদের মধ্যে কিছু চলছে না তো? তোমার মানসিকতা এত নিচু আমি ভাবতেও পারিনি। গেট আউট, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমি তোমার মুখও দেখতে চাই না। সামির অপমানিত হয়ে কটকট করে বেরিয়ে যায়। সে যাওয়ার আগে একবার ঘৃণা ভরে আহনাফের দিকে তাকিয়ে দেখে যায়। সামির চলে যাওয়ার পর ঈশানা কান্নায় ভেঙে পড়ে, সোফায় বসে পড়ে। ম্যাডাম, আপনি ঠিক আছেন? না, আমি ঠিক নেই। আমার কিছুই ভালো লাগছে না। আমার দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে। আহনাফ, তুমি কি আমাকে এখান থেকে অনেক দূরে কোথাও নিয়ে যেতে পারবে, যেখানে কোনো কোলাহল থাকবে না, কোনো পরিচিত মুখ থাকবে না? কোথায় যেতে চান ম্যাডাম? জানি না, শুধু গাড়ি চালাও, নন স্টপ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। রাত প্রায় 11টা। আহনাফ গাড়ি চালাচ্ছে। গাড়ির ভিতর পিনপতন নীরবতা, শুধু ওয়াইপারের শব্দ আর রেডিওতে মৃদু ভলিউমে বাজতে থাকা অর্ণবের গান। হারিয়ে গিয়েছে, এই তো ভালো, ফিরবো না আর কখনো। ঈশানা পেছনের সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। আচ্ছা আহনাফ, তোমার কি কখনো কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না?
ইচ্ছে তো সবারই করে ম্যাডাম। কেমন মেয়ে পছন্দ তোমার? তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? আমার পছন্দ অপছন্দ দিয়ে কী হবে? আমি তো একজন সাধারণ ড্রাইভার। আমার মতো ছেলেকে কে পছন্দ করবে? কেন করবে না? তুমি দেখতে সুন্দর, তুমি বুদ্ধিমান, তুমি একজন ভালো মানুষ। তোমার জন্য তো মেয়েরা পাগল হবে। কিন্তু আমি যে মেয়েটিকে পছন্দ করি সে তো চাঁদের থেকে অনেক উঁচুতে থাকে। তাকে ছোঁয়ার সাধ্য আমার নেই ম্যাডাম। সে এক অহংকারী রাজকন্যা। সে সোনার কাছায় বন্দি থাকতে ভালোবাসে। সে হয়তো কোনোদিনও বুঝবে না যে তার জন্য রাস্তার ধারের এক ফকির সারা রাত জেগে থাকে। যদি সেই রাজকন্যাটা কোনোদিন তার সোনার খাঁচা ছেড়ে তোমার কাছে চলে আসতে চায়, তুমি কি তাকে গ্রহণ করবে? সে যদি সত্যি খাঁচা ছেড়ে আসতে চায় তাহলে এই ফকির তাকে তার হৃদয়ের রাজপ্রাসাদে রানী করে রাখবে। তাদের এই আবেগঘন কথোপকথনের মধ্যে ঈশানার ফোন বেজে ওঠে। তার বাবা সিরাজ খান ফোন করেছেন। ইস্যু, তুই কোথায়? এক্ষুনি বাসায় আয়, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আব্বু? তুমি এমন করছো কেন? অফিসের লকার থেকে আমাদের নতুন প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলটা চুরি হয়ে গেছে। আর সিসিটিভি ফুটেজে দেখা গেছে শেষবার ওই রুম থেকে আহনাফকে বের হতে। পরদিন সকালে খানভিলা ড্রয়িং রুমে পরিবেশ থমথমে। সিরাজ খান, ঈশানা এবং সামির বসে আছে। তাদের সামনে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আহনাফ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আহনাফ, আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম, আর তুমি এই করলে? আমার এত বড় সর্বনষ্ট তুমি করলে? ছি, আমি ভাবতেও পারিনি। তুমি একটা চোর, একটা বিশ্বাসঘাতক। স্যার বিশ্বাস করুন, আমি কোনো ফাইল চুরি করিনি। আমি শুধু ম্যাডামের কথা মতো আপনার রুম থেকে একটা বই আনতে গিয়েছিলাম। বাহ, কি সুন্দর গল্প। বই আনতে গিয়েছিলে আর সুযোগ পেয়ে ফাইলটা সরিয়ে ফেললে, তাই না? আমি তো ঈশানাকে আগেই বলেছিলাম এই ছেলেটার উদ্দেশ্য ভালো না। ও নিশ্চয়ই আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানির টাকায় এই কাজটা করেছে। চুপ করো সামির। আমি আহনাফকে বিশ্বাস করি। ও এমন কাজ করতেই পারে না। আব্বু, তুমি নিশ্চয়ই কোনো ভুল করছো। সিসিটিভি ফুটেজটা আবার ভালো করে দেখো। আমি 10 বার দেখেছি। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ও আমার রুমে ঢুকেছে এবং কিছুক্ষণ পর একটা ফাইল বগলে নিয়ে বেরিয়ে গেছে। স্যার আমি যে ফাইলটা নিয়েছিলাম সেটা নীল রঙের একটা ফাইল ছিল। আপনার জরুরি ফাইলটা রং তো লাল, তাই না? আর আমি যখন আপনার রুম থেকে বের হই তখন রাত 10টা বাজে। আপনি কি অফিসের সিকিউরিটিকে জিজ্ঞেস করেছেন আমার পর আর কেউ আপনার রুমে ঢুকেছিল কিনা? আহনাফের এই প্রশ্নে সিরাজ খান কিছুটা থমকে যান। সামিরের মুখটাও ফ্যাকাশে হয়ে যায়। ঈশানা, তোমার কি মনে আছে কাল রাতে সামির সাহেব যখন বাসা থেকে বেরিয়েছিলেন তখন তার হাতে একটা ব্রিফকেস ছিল? উনি তো সন্ধ্যায় খালি হাতে এসেছিলেন। হ্যাঁ, আমার মনে পড়েছে। ওর হাতে একটা কালো রঙের ব্রিফকেস ছিল। আমি তো ভেবেছিলাম ওটা ওরই। কী সব আজে বাজে কথা বলছো? আমি ব্রিফকেস নিয়ে কি করব? আমার নিজের অফিস নেই। আচ্ছা স্যার, কিন্তু আপনার অফিসের অবস্থা তো খুব একটা ভালো নয়। নতুন কোনো ইনভেস্টর না পেলে আপনার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, তাই না? আর খান গ্রুপের এই নতুন প্রজেক্ট আইডিয়াটা যদি আপনি অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারেন তাহলে তো আপনার ভাগ্যই খুলে যাবে। আহনাফের মুখে তার কোম্পানির ভেতরের খবর শুনে সামির বাকরুদ্ধ হয়ে যায়। একজন সাধারণ ড্রাইভার এত কিছু জানলো কিভাবে? সিরাজ স্যার, আমি আপনার সিকিউরিটি ইনচার্জের সাথে কথা বলেছি। কাল রাতে আমি বেরিয়ে যাওয়ার পর প্রায় 10:30টার দিকে সামির সাহেব আবার আপনার অফিসে গিয়েছিলেন। জরুরি কাগজ ফেলে গেছি এই কথা বলে। আপনার পিএকে ফোন করে উনি আপনার ঘরের চাবিও নেন। আপনি এখন আপনার পিএকে ফোন করলে সূত্রে জানতে পারবেন। সিরাজ খান কাঁপা কাঁপা হাতে তার পিএকে ফোন করেন এবং আহনাফের প্রতিটি কথা সত্য প্রমাণিত হয়। তিনি রাগে অপমানে সামিরের দিকে তাকিয়ে বলেন, সামির, তুই আমার সাথে এই বিশ্বাসঘাতকটা করতে পারলি? সামির আর কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই দুজন পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ এখানে কিভাবে এলো? আমি ফোন করে আসতে বলেছি। আমি জানতাম সত্যিটা সামনে আসার পর উনি পালানোর চেষ্টা করবেন। পুলিশ সামিরকে নিয়ে চলে যায়। সিরাজ খান অপরাধ বোধে অনুশোচনায় আহনাফের সামনে এসে দাঁড়ান। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না চিনে না জেনে তোমাকে অনেক বড় অপমান করে ফেলেছি। না স্যার, আপনি আমার বাবার সমান। আপনি আমার কাছে ক্ষমা চাইতে পারেন না। আমি শুধু আপনার দায়িত্ব পালন করেছি। এদিকে ঈশানা মুক্ত কৃতজ্ঞতা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমার বুদ্ধিমত্তা, দূরদর্শিতা এবং শান্ত আত্মবিশ্বাসী রূপটা ঈশানার মন থেকে আমার প্রতি সবটুকু দিতে দূর করে দেয়। সে বুঝতে পারে এই ছেলেটা শুধু একজন ড্রাইভার নয়, সে এর চেয়ে অনেক বেশি কিছু। তার বিশ্বাস আমার প্রতি আরও 1000 গুণ বেড়ে যায়।
এই ঘটনার 2 দিন পর খানভিলা স্টাডি রুম। সিরাজ খান ফাইলপত্র দেখছেন, কিন্তু তার মনোযোগ বারবার চলে যাচ্ছে। ঈশানা ধীর পায়ে ঘরে প্রবেশ করে, তার চোখে মুখে এক দৃঢ় সংকল্পের ছাপ। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল, আমি শুনছি। আমি আমার জীবন নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আর আমি চাই তুমি সেই সিদ্ধান্তে আমাকে সাপোর্ট করো। কি সিদ্ধান্ত? আবার নতুন কোনো আবদার? এবার কোনো ব্র্যান্ডের গাড়ি লাগবে তোর? না আব্বু, গাড়ি বাড়ি টাকা পয়সা এসবের ঊর্ধ্বে উঠে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমি বিয়ে করতে চাই। বিয়ে শব্দটা শুনে সিরাজ খানের মুখে হাসি ফুটে ওঠে। তিনি ভাবেন সামিরের ঘটনার পর হয়তো নীর সুমতি হয়েছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি তোর মুখে এই কথাটা শুনতে পেলাম। আমি তো এটাই চাই। তোর জন্য আমি দেশের সেরা ছেলে খুঁজে বের করব। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ছেলেটা মনে আছে? আরমান চৌধুরী। ছেলেটা দেখতে যেমন সুন্দর তেমনি ব্রিলিয়েন্ট। তোর সাথে খুব মানাবে। আমার জন্য তোমাকে আর কোনো ছেলে খুঁজতে হবে না আব্বু। আমি আমার পছন্দের মানুষ খুঁজে পেয়েছি। খুঁজে নিয়েছিস? কে সে? আমি কি তাকে চিনি? হ্যাঁ, তুমি তাকে খুব ভালো করে চেনো। আমি আমি আহনাফকে ভালোবাসি আব্বু, আর আমি তাকে বিয়ে করতে চাই। ঈশানার মুখে আহনাফের নাম শোনার সাথে সাথেই সিরাজ খানের হাসি মুখটা পাথরের মতো কঠিন হয়ে যায়। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। কয়েক মুহূর্ত চুপ করে থেকে তারপর বরফ শীতল গলায় বলেন, কি বললি তুই? আবার বল। বললাম তো, আমি আহনাফকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। সিরাজ খান টেবিলে সজোরে একটা চাপড় মেরে চিৎকার করে বলেন, তোর মাথা খারাপ হয়ে গেছে ঈশানা? তুই কি জানিস তুই কি বলছিস? আহনাফ আমাদের ড্রাইভার, একটা সাধারণ ফকিরের বাচ্চা। তার সাথে তুই তোর জীবনটা জড়াতে চাস? তোর লজ্জা করছে না এই কথাটা আমার সামনে বলতে? আহনাফ ফকির হতে পারে, কিন্তু সে একজন ভালো মানুষ আব্বু। সে সৎ, সে বুদ্ধিমান, সে আমাকে সম্মান করে, ভালোবাসে। টাকা দিয়ে তো সব কিছু হয় না। টাকা দিয়ে সব কিছু হয় না? এই যে তুই আজ এত দামি পোশাক পরে আমার সামনে লেকচার দিচ্ছিস, যে গাড়িতে করে তুই ঘুরে বেড়াস, যে বাড়িতে তুই থাকিস, এসব কোথা থেকে এসেছে? টাকা থেকে। আর তুই কি চাস আমার একমাত্র মেয়ে বস্তির মতো কোনো ভাড়া বাসায় গিয়ে থাকুক, রিক্সায় করে ঘুরে বেড়াক? যদি আহনাফের সাথে থাকতে হয় তাহলে আমি বস্তিতে থাকতেও রাজি আছি, ওর সাথে আমি রিক্সায় ঘুরতেও রাজি আছি, কারণ ওর সাথে আমি সুখী হব আব্বু, যা আমি তোমার এই বিশাল প্রাণহীন বাড়িতে কোনোদিনও হতে পারিনি। চুপ, একদম চুপ। এই বিয়ে কোনো দিনও হবে না। আমি বেঁচে থাকতে তো নয়। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। তুই এই বাড়িতে গৃহবন্দী হয়ে থাকবি যতক্ষণ না তোর মাথা থেকে এই পাগলামিটা বের হচ্ছে। আব্বু প্লিজ এমন করো না, তুমি আমার ফিলিংস বোঝার চেষ্টা করো। তোর কোনো ফিলিংস নেই, তুই শুধু জেদ করছিস। আমি কালই আহনাফকে এই চাকরি থেকে বরখাস্ত করছি। ও তোর চোখের সামনে থেকে দূর হয়ে গেলেই দেখবি তোর এই ভালোবাসা 2 দিনেই উবে যায়। যেই বলা সেই কাজ। সেদিন সন্ধ্যায় খান ভিলার বাইরে আহনাফ ডিউটি শেষ করে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক তখনই সিরাজ খান তাকে ডেকে পাঠান। তিনি অফিসে বসে একটা চেকের বইতে সই করতে করতে বলেন, আহনাফ, এটা তোমার এই মাসের স্যালারি, আর সাথে আরও 3 মাসের স্যালারি আমি এক্সট্রা দিয়ে দিলাম। কাল থেকে তোমার আর কাজে আসার দরকার নেই। স্যার, কিন্তু আমার অপরাধটা কি? আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি। তুমি বরং আমার অনেক বড় একটা উপকার করেছো। তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি চাই না তুমি আর ঈশানের আশেপাশে থাকো। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না স্যার। দেখো বাবা, আমি জানি তুমি ছেলে হিসেবে খুব ভালো, কিন্তু তুমি আর আমার মেয়ে ঈশানা, তোমাদের জগৎটা একদমই আলাদা। ঈশানা তোমাকে ভালোবাসার কথা বলেছে আমাকে। কথাটা শুনে আহনাফের বুকের ভেতরটা খুশিতে নেচে উঠলেও সে সিরাজ খানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে পরিস্থিতি কতটা জটিল। ও এখন আবেগের বশে কথা বলছে, ও বাস্তবতা বোঝে না। কিন্তু আমি তো ওর বাবা, আমি তো ওর ভবিষ্যৎটা নষ্ট হতে দিতে পারি না। আমি জানি তোমার মতো ছেলের সাথে থাকলে ও কোনোদিনও সুখী হবে না। ওকে ওর মতো করেই বাঁচতে হবে। কিন্তু স্যার, আমিও ওকে খুব ভালোবাসি। আমি ওকে... ভালোবাসা দিয়ে পেট ভরে না বাবা। তুমি ওকে কি খাওয়াবে, কোথায় রাখবে? তোমার তো নিজের একটা থাকার জায়গাও নেই, তাই না? তোমার মা বাবা আছে, বোন আছে, তাদের দায়িত্ব আছে তোমার উপর। সিরাজ খান ইচ্ছে করেই আহনাফের বানানো গল্পের দুর্বল জায়গাগুলোতে আঘাত করেন। আমি তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি ঈশানের জীবন থেকে অনেক দূরে চলে যাও। ওকে ওর মতো করে বাঁচতে দাও। তুমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকো,
তাহলে ওর ভালোর জন্য তুমি এটুকু করবে না? যদি যদি আমি না যাই? তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। তোমার মা আর বোনের ঠিকানা খুঁজে বের করতে আমার 1 ঘন্টার বেশি সময় লাগবে না। আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক। আশা করি তুমি আমাকে সেই পর্যন্ত যেতে বাধ্য করবে না। সিরাজ খানের এই প্রচ্ছন্ন হুমকি দিয়ে হানাফের চোখ দুটো জ্বলে ওঠে। সে বুঝতে পারে এই লোকটা তার মেয়ের খুশির জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে। সে ঈশানার কথা ভাবে, সে যদি এখন জেদ করে তাহলে সিরাজ খান হয়তো ঈশানার ওপর আরও বেশি অত্যাচার করবেন, আর তার বানানো পরিবারের ক্ষতি করার হুমকি তো আছেই। ঠিক আছে স্যার, আমি চলে যাব। ঈশানাকে বলবেন যে আমি এর চেয়ে ভালো একটা চাকরি পেয়েছি, তাই চলে গেছি, ওই জন্য ভালো থাকে। এই বলে আমি আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে চেকটা টেবিলে ফেলে রেখে ঘর থেকে বেরিয়ে আসলাম। আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যে মেয়েটার ভালোবাসা পাওয়ার জন্য আমি এত কিছু করলাম, আর সেই মেয়েটার ভালোর জন্যই আমি নীরবে বিদায় নিতে হচ্ছে। আমি একবারও ঈশানার সাথে দেখা করিনি, তাকে ফোনও করিনি। রাতের অন্ধকারে ঈশানার সাথে কোনো যোগাযোগ না করি আমি যেন শহর থেকে উধাও হয়ে গেছি। আজকে আমায় যেতেই হচ্ছে, কারণ খেলাটা এখন অন্যদিকে মোড় নেবে। সিরাজ খানের হুমকিতে আহনাফ চাকরি ছেড়ে এবং ঈশানার সাথে কোনো যোগাযোগ না করে উধাও হয়ে গেছে। ঈশানাকে তার বাবা বাড়িতে প্রায় গৃহবন্দী করে রেখেছেন। সে আহনাফের সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। 3 দিন পর খান ভিলার ডাইনিং টেবিল, থমথমে পরিবেশ। ঈশানা না খেয়ে চুপচাপ বসে আছে, তার চোখ দুটো কান্নার কারণে ফুলে লাল হয়ে আছে। সিরাজ খান তার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। কি হলো, খাচ্ছিস না কেন? এভাবে না খেয়ে থাকলে কি আহনাফ ফিরে আসবে? আমি তোকে বলেছিলাম না ও একটা লোভী ছেলে? দেখলি তো, আমি ওকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলতেই ও কেমন টাকার জন্য আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলো। আমি যখন রাজি হলাম না তখন সে লেজ গুটিয়ে পালিয়েছে। মিথ্যা কথা, আহনাফ এমন ছেলেই না। তুমি তুমি নিশ্চয়ই ওকে কোনো হুমকি দিয়েছো, তুমি ওকে ভয় দেখিয়েছো, তাই না আব্বু? সত্যি করে বলো, তুমি ওর সাথে কি করেছো? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। এখন চুপচাপ খেয়ে নে, আর 2 দিন পর আরমান চৌধুরীর পরিবার তোকে দেখতে আসবে। আমি চাই তুই হাসি মুখে তাদের সামনে যাস। অসম্ভব, আমি কোনো আরমানকে বিয়ে করব না। আমি যদি কাউকে বিয়ে করি তবে সেটা শুধু আহনাফকে করব। আর তুমি যদি ওকে ফিরিয়ে না আনো তাহলে আমি এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। কি করবি তুই? আমাকে হুমকি দিচ্ছিস? ভুলে যাস না তুই আমার মেয়ে। আমার কথার বাইরে যাওয়ার সাহস তোর নেই। আমি তোমার মেয়ে, তোমার সম্পত্তি নই আব্বু। তুমি আমার জীবনটা নিয়ন্ত্রণ করতে পারো না। আমি আহনাফকে খুঁজে বের করবই। ঈশানা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রায় দৌড়ে নিজের ঘরে চলে যায় এবং সজোরে দরজাটা বন্ধ করে দেয়। সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাত। সে প্রথমবার তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয়। সেই রাতে প্রায় 2টো বাজে ঈশানা তার ঘরের বারান্দা দিয়ে একটা দড়ির সাহায্যে নিচে নামছে। তার পরনে সাদা একটা সালোয়ার কামিজ, পিঠে একটা ব্যাগ। সে তার বিলাসবহুল জীবন, তার অহংকার সব কিছু পেছনে ফেলে শুধু তার ভালোবাসাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। সে বাড়ি থেকে বেরিয়ে একটা সিএনজি নেয়। তার গন্তব্য আহনাফের দেওয়া সেই ঠিকানা, মোহাম্মদপুরের এক ঘিঞ্জি এলাকা। পরের দিন সকালে মোহাম্মদপুরের একটি নিম্ন মধ্যবিত্ত এলাকা, সরু গলি, স্যাঁতস্যাঁতে পরিবেশ। ঈশানা ওড়না দিয়ে নাক ঢেকে একটা নির্দিষ্ট বাড়ির সামনে এসে দাঁড়ায়। এটাই আহনাফের ঠিকানা। ঈশানা দরজায় নক করে। একজন বয়স্ক মহিলা দরজা খোলেন। খালাম্মা, আসসালামু আলাইকুম। এটা কি আহনাফের বাড়ি? আহনাফ? কোন আহনাফ মা? এই বাড়িতে তো আমরা গত 10 বছর ধরে আছি। এই নামে তো এখানে কেউ থাকে না। কিন্তু কিন্তু ও তো আমাকে এই ঠিকানায় দিয়েছিল। ওর মা আর একটা ছোট বোন আছে। না মা, তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছ। এই গলিতে এই নামে কোনো ছেলে থাকে না। ঈশানার পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে বুঝতে পারে আহনাফ তাকে তার পরিবার সম্পর্কে যা যা বলেছে সব কিছুই ছিল মিথ্যা। কিন্তু কেন আহনাফ তাকে এভাবে ঠকালো? একটি সাধারণ রেস্টুরেন্ট। ঈশানা তার বেস্ট ফ্রেন্ড রিয়ার সাথে বসে আছে। সে গত 2 দিন ধরে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তিতে আহনাফকে খুঁজে বেড়াচ্ছে। তার অবস্থা পাগলের মতো। ইস্যু, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এভাবে কোথায় কোথায় ওকে খুঁজে বেড়াবি? তুই তোর আসল নাম ছাড়া আর কিছুই জানিস না। ওর পরিবারের ঠিকানাটাও তো ভুল। আমি জানি না রিয়া, আমি কিচ্ছু জানি না। আমার শুধু মনে হচ্ছে আহনাফ কোনো বড় বিপদে পড়েছে। ও আমাকে ইচ্ছে করে ঠকায়নি। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে। আমার মন বলছে ও এখানে আছে, আমার আশেপাশে কোথাও আছে। কি কারণ থাকতে পারে?
তুই কি একবারও ভেবে দেখেছিস হতে পারে তোর বাবাই ঠিক? ছেলেটা হয়তো সত্যিই কোনো প্রতারক ছিল যে তোকে ফাঁসানোর জন্য এসেছিল, এখন ধরা পড়ে যাবার ভয়ে পালিয়েছে। না, ওর চোখ দুটো মিথ্যে বলতে পারে না রিয়া। আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, সম্মান দেখেছি। ও প্রতারক হতে পারে না, আমি ওকে খুঁজে বের করবই। সেই দিন থেকে ঈশানার এক নতুন জার্নি শুরু হয়। সে তার দামি গাড়ি, তার বিলাসবহুল জীবন সব কিছু ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। সে বিভিন্ন গ্যারেজে ড্রাইভারদের আড্ডায় গিয়ে আহনাফের খোঁজ করে। এই খোঁজার জার্নিটা তাকে জীবনের কঠিন বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেয়। সে দেখে মানুষ কত অল্প টাকায় দিন কাটায়, কত কষ্ট করে তাদের জীবন চলে। এভাবেই প্রায় 1 মাস পর কামালপুর রেল স্টেশন। ঈশানা এখন অনেকটাই বদলে গেছে। তার পরনে সাধারণ সুতির সালোয়ার কামিজ, মুখে কোনো মেকআপ নেই, কিন্তু তার চোখে আছে এক অদ্ভুত দৃঢ়তা। সে স্টেশনের এক চায়ের দোকানে বসে এক অসহায় বৃদ্ধের সাথে কথা বলছে, তাকে নিজের টিফিন বক্স থেকে খাবার বেড়ে দিচ্ছে। বাবা, আপনার ছেলেমেয়েরা কেউ আপনার খোঁজ নেয় না? না মা, গরিব বাপের খোঁজ কে আর রাখে। তুমি যে আমাকে আজ দয়া করে খেতে দিলে, আল্লাহ তোমার ভালো করবেন। ঈশানার চোখ দুটো ভিজে ওঠে। সে আজ বুঝতে পারে জীবনের আসল সুখ টাকা পয়সা নয়, মানুষের ভালোবাসায়। ঠিক তখনই প্ল্যাটফর্মের অন্য প্রান্তে সে একটি পরিচিত ছায়ামূর্তি দেখতে পায়। তার হৃৎপিণ্ডটা ধক করে ওঠে। আহনাফ? ছেলেটা একটা হুডি পরে আছে, তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু ঈশানার মন বলছে এটা আহনাফই। সে প্রায় দৌড়ে ভিড়ের মধ্যে দিয়ে ছেলেটার দিকে এগিয়ে যায়। আহনাফ, আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো। ছেলেটা ঘুরে তাকায়, কিন্তু সে আহনাফ নয়, অন্য কেউ। ঈশানার সব আশা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সে সেখানে প্ল্যাটফর্মের উপর বসে কান্নায় ভেঙে পড়ে। তার এই 1 মাসের কঠিন জার্নি, তার এই পাগলামি সবই কি তাহলে বৃথা? সে কি আর কোনোদিনও তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবে না? অন্যদিকে আহনাফের অনুপস্থিতিতে খান গ্রুপে এক ভয়ঙ্কর ব্যবসায়িক সংকটে মুখে পড়েছে। 2 মাস পর খান গ্রুপের বোর্ডরুম, থমথমে হতাশাজনক পরিবেশ। সিরাজ খান তার কোম্পানির সিনিয়র কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন। তার চেহারা বিধ্বস্ত, চুলগুলো অবিন্যস্ত। কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে পড়ে গেছে। পাওনাদাররা টাকার জন্য চাপ দিচ্ছে। ফাইন্যান্স হেড বলেন, স্যার, অবস্থা খুবই খারাপ। আমাদের সবচেয়ে বড় ইনভেস্টার ইন্টারন্যাশনাল টেক্সটাইল গ্রুপ তাদের বিনিয়োগ তুলে নিয়েছে। ব্যাংকের লোনের কিস্তি দেওয়ারও তারিখ পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি মার্কুলাস কোথাও থেকে বড় কোনো ফান্ড না আসে, তাহলে আমাদের কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু কিভাবে সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে পেছন থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্যার, ষড়যন্ত্র তো বটেই। আমাদের সব পুরনো ক্লায়েন্ট, ওরা একে একে চুক্তি বাতিল করছে। মনে হচ্ছে মার্কেটে কোনো অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে। সিরাজ খান হতাশ হয়ে চেয়ারে মাথা এলিয়ে দেন। তার এতদিনের পরিশ্রমে গড়া বিশাল সাম্রাজ্য তার চোখের সামনে ভেঙে পড়ছে। তার অহংকার, তার ক্ষমতা সব কিছুই আজ অর্থহীন মনে হচ্ছে। ঠিক তখনই তার ব্যক্তিগত সহকারীর ফোন আসে। কি হয়েছে? আমি না বলেছি আমি এখন মিটিংয়ে আছি। স্যার, একটা অবিশ্বাস্য খবর আছে। এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রহমান গ্রুপ আমাদের সাথে যোগাযোগ করছে। রহমান গ্রুপ? দ্য রহমান গ্রুপ? কেন, তারা কি চায়? স্যার, তারা আমাদের পুরো কোম্পানি কিনে নিতে চায়। শুধু তাই নয়, তারা আমাদের সব দেনা শোধ করে দেবে এবং কোম্পানির কোনো কর্মীকেই ছাঁটাই করবে না। তারা শুধু ম্যানেজমেন্টের দায়িত্বটা নিতে চায়। এই খবরটা যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো শোনালো। বোর্ডরুমের সবাই অবিশ্বাসের দৃষ্টিতে একে অপরের দিকে তাকাতে লাগলো। অসম্ভব! রহমান গ্রুপ তো কখনো লস প্রজেক্টে ইনভেস্ট করে না। তারা কেন আমাদের এই ডুবন্ত জাহাজটা কিনতে চাইবে? এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যাই থাকুক, এই মুহূর্তে এটাই আমাদের বাঁচার একমাত্র পথ। তুই এক্ষুনি তাদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করো। আমি তাদের সাথে নিজে কথা বলতে চাই। আমি জানতে চাই কে এই রহস্যময় মালিক, যে কোনো লাভ ছাড়াই এত বড় সাহায্য করতে এগিয়ে এসেছে। 1 সপ্তাহ পর রহমান গ্রুপের হেড অফিস, একটি অত্যাধুনিক বিশালবহুল কনফারেন্স রুম। কাঁচের দেয়ালের ওপারে পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে। সিরাজ খান এবং ঈশানা মিটিংয়ের জন্য অপেক্ষা করছে। ঈশানাকে তার বাবা জোর করে এখানে নিয়ে এসেছেন। সে এখন অনেকটাই শান্ত, পরিণত। তার চোখে মুখে নেই কোনো অহংকার, আছে শুধু একরাশ শূন্যতা। ইস্যু,
তুই কি এখনো আমার উপর রেগে আছিস? দেখ মা, আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি। আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমি তার শাস্তি পাচ্ছি। আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কিছুই শেষ হয়নি আব্বু। যা শেষ হয়েছে তা হলো তোমার অহংকার। হয়তো এইটাই তোমার জন্য দরকার ছিল। তুমি তো কখনো সাধারণ মানুষের কষ্টটা বোঝারই চেষ্টা করো না। তুই ঠিকই বলেছিস। আমি যদি সেদিন আহনাফ ছেলেটার সাথে ওই ব্যবহারটা না করতাম, ও খুব ভালো ছেলে ছিল, তোর জন্য ওই পারফেক্ট ছিল। আমি চিনতে ভুল করেছি। এখন আর এসব বলে কী লাভ? আমি তো ওকে হারিয়েই ফেলেছি। ঠিক তখনই কনফারেন্স রুমের স্বয়ংক্রিয় দরজাটা খুলে যায়। স্যুট টাই পরা কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ভেতরে প্রবেশ করেন এবং তাদের পেছনের মানুষটির জন্য অপেক্ষা করতে থাকেন। একজন কর্মকর্তা বলেন, স্যার, ম্যাডাম, আর মাত্র 2 মিনিট, চেয়ারম্যান স্যার আসছেন। সিরাজ খান এবং ঈশানা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সেই রহস্যময় চেয়ারম্যানের জন্য। কিছুক্ষণ পর ঘরের দরজাটা আবারও খুলে যায়। ধীর স্থির আত্মবিশ্বাসী পায়ে মানুষটি ভেতরে প্রবেশ করে। তাকে দেখে ঈশানা এবং সিরাজ খানের পায়ের নিচের মাটি সরে যায়। তাদের দুজনার চোখেই বিস্ময়ে অবিশ্বাসে বিস্ফোরিত হয়ে যায়। নিখুঁত একটু স্যুটে, পায়ে গুচির লোফার, হাতে পটেক ফিলিপের ঘড়ি, কিন্তু মুখটা তাদের চিরচেনা। তাদের সবার পরিচিত তাদের বাড়ির সাধারণ ড্রাইভার আহনাফ রহমান। সে এসে বোর্ডের হেড চেয়ারটায় বসে শান্তভাবে বলে, আসসালামু আলাইকুম সিরাজ আঙ্কেল, আশা করি ভালো আছেন। তুমি আহনাফ? তুমি তুমি রহমান গ্রুপের চেয়ারম্যান? জি আঙ্কেল, আমার পুরো নাম আহনাফ রহমান। আমার বাবা মরহুম রফিকুর রহমান আপনার পুরনো বন্ধু ছিলেন। ঈশানা তখনও পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার বিশ্বাসই হচ্ছে না, সে স্বপ্ন দেখছে না সত্যি। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। রফিকুর রহমানের ছেলে তুমি? কিন্তু কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা স্কুল মাস্টার, তোমার পরিবার। আমি মিথ্যা বলছিলাম আঙ্কেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আবু মারা যাওয়ার পর কোম্পানির দায়িত্ব আমার কাঁধে আসে। আবু কিছুদিন আগেই মারা গেছেন, তাই আমি আপনাদের থেকে উদাও হয়ে গিয়েছিলাম। কিন্তু আব্বুর একটা শেষ ইচ্ছে ছিল, উনি চেয়েছিলেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে। কিন্তু আমি এমন কাউকে বিয়ে করতে চাইনি যে আমার টাকা আর ক্ষমতাকে ভালোবাসবে। আহনাফ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে ঈশানার দিকে এগিয়ে আসে। ঈশানা ভয়ে, বিস্ময়ে, অভিমানে পিছিয়ে যেতে থাকে। আমি শুধু দেখতে চেয়েছিলাম ঈশানা, আমি দেখতে চেয়েছিলাম তুমি কি তোমার ওই সোনার খাঁচাটা ছেড়ে তোমার অহংকারের খুলসটা ভেঙে বেরিয়ে আসতে পারো কিনা। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি একজন সাধারণ মানুষকে তার ভেতরের সৌন্দর্যের জন্য ভালোবাসতে পারো কিনা। তুমি তুমি আমার সাথে এত বড় একটা খেলা খেললে, আমার ভালোবাসা নিয়ে, আমার ফিলিংস নিয়ে তুমি মজা করলে। না ঈশানা, মজা আমি করিনি। আমি তোমাকে পরীক্ষা করেছি, আর তুমি সেই পরীক্ষায় শুধু পাশই করোনি, তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। যেদিন তুমি তোমার সব কিছু ছেড়ে দিয়ে আমার ওই মিথ্যা ঠিকানায় আমাকে খুঁজতে বেরিয়েছিলে, সেদিনই আমার জেতা হয়ে গেছিল। আমি সেদিনই বুঝেছিলাম তুমি আর আগের ঈশানা নেই। তাহলে তাহলে তুমি এতদিন আমার সামনে আসোনি কেন? কারণ আমি তোমার বাবাকেও একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম উনি যেন বুঝতে পারেন টাকা বা ক্ষমতা দিয়ে সবকিছু হয় না, সম্মান আর ভালোবাসা অর্জন করতে হয়। আহনাফ এবার ঈশানার সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখে মুখে আর কোনো ছদ্মবেশ নেই, আছে শুধু ভালোবাসা। ঈশানার হাতটা নিজের হাতে নিয়ে বলে, আমার ছদ্মবেশী পরিচয়টা হয়তো আজ শেষ ঈশানা, কিন্তু আমার ছদ্মবেশী ভালোবাসা আজ তোমার সামনে সত্যি হয়ে দাঁড়িয়েছে। তুমি কি রহমান গ্রুপের এই চেয়ারম্যানকে নয়, তোমার সেই জগরুটে 60 দশকে সাধারণ ড্রাইভারকে সারা জীবনের জন্য তোমার জীবনের ড্রাইভিং সিটে বসতে দেবে? আহনাফ, আমি আমি কি বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব সত্যি? তোমার চোখের জল যতটা সত্যি, আমার ভালোবাসাটাও ততটাই সত্যি না। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষা। আমার উত্তর তো আমি সেই দিনই দিয়ে দিয়েছিলাম, যেদিন আমি তোমার জন্য আমার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ আহনাফ, আমি রাজি, 1000 বার রাজি। যথেষ্ট হয়েছে, এবার নাটকটা বন্ধ করো বাবা। আমার মেয়েটার শখ সহ্য করতে পারবে না। ঈশানা এবং আহনাফ দুজনেই চমকে সিরাজ খানের দিকে তাকায়। তিনি কাঁদছেন না, বরং তার মুখে এক রহস্যময় তৃপ্তির হাসি। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন। আব্বু, তুমি তুমি হাসছো? এখানে কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হচ্ছে মা, সবই তোর ভালোর জন্যই হচ্ছে। আর এই পুরো নাটকের আসল ডিরেক্টর কিন্তু তোর এই বাবা। ডিরেক্টর? নাটক মানে কি? মানে হলো ঈশানা, তোমার বাবা যতটা সহজ সরল ততটা তিনি নন। উনি আমার থেকে অনেক বড় নায়ক।
তখনই কনফারেন্স রুমের অন্য একটি দরজা খুলে ভেতরে প্রবেশ করেন আহনাফের বাবা জনাব রফিকুর রহমান, যাকে আহনাফ এতদিন মৃত বলে এসেছে। তার পাশে আছেন আহনাফের মাও। আঙ্কেল, আপনিও তো? আমি তো বেঁচে আছি মা, আর খুব ভালোভাবেই আছি। আমার বন্ধুর মেয়ের জীবনটা গোছাতে না দেখে কি আমি এত সহজে মরে যেতে পারি? আমার মাথা ঘুরছে। কেউ কি আমাকে খুলে বলবে এখানে আসলে কি হচ্ছে? খান গ্রুপের দেউলিয়া হয়ে যাওয়া, তোমার ড্রাইভার সেজে আসা, আব্বুর অসুস্থতা, সব কিছু কি মিথ্যা ছিল? হ্যাঁ মা, সব কিছুই ছিল একটা সাজানো নাটক। খান গ্রুপ দেউলিয়া হয়নি, বরং আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে। তোর জন্য ড্রাইভার খোঁজার নাটক থেকে শুরু করে সামিরের ষড়যন্ত্র, আমার অসুস্থতা, তোর গৃহবন্দী হওয়া, সব কিছুই ছিল আমাদের প্ল্যানের অংশ। কিন্তু কেন আব্বু, কেন তোমরা আমার সাথে এত বড় একটা খেলা খেললে? কারণ আমরা তোর ভেতরের অহংকারের দেয়ালটা ভাঙতে চেয়েছিলাম মা। আমরা চেয়েছিলাম তুই যেন টাকা আর স্টেটাসের ঊর্ধ্বে উঠে একজন মানুষকে তার মনুষ্যত্বের জন্য ভালোবাসতে শিখিস। আহনাম যখন প্রথম তোকে ছদ্মবেশে দেখার প্রস্তাব দেয়, আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু তার বাবা আমার বন্ধু, সেই আমাকে এই প্ল্যানে রাজি করায়। আমি শুধু দেখতে চেয়েছিলাম ঈশানা, যে আমার সাধারণ পরিচয়টা জানার পরও তুমি আমাকে ভালোবাসো কিনা। আর তুমি আমার সব কল্পনাকে হার মানিয়ে দিয়েছো। তুমি শুধু আমাকে ভালোবাসোনি, তুমি নিজেকেও নতুন করে আবিষ্কার করেছো। আর তোমার এই বদলে যাওয়াটা ছিল আমাদের এই নাটকের সবচেয়ে বড় পুরস্কার। তার মানে আমার 1 মাসের ওই পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরা, আমার কান্না, আমার কষ্ট, সব কিছুই তোমরা উপর থেকে মজা নিচ্ছিলে? মজা নিচ্ছিলাম না মা, কষ্ট পাচ্ছিলাম। প্রতিদিন তোর কষ্ট দেখে আমার বুকটা ফেটে যেত, কিন্তু আমি জানতাম এই কষ্টটাই তোকে খুঁটিয়ে সোনায় পরিণত করবে, তোকে জীবনের সেই শিক্ষাটা দেবে যা আমি তোকে আমার 1000 কোটি টাকা দিয়েও কোনোদিনও দিতে পারতাম না। ঈশানা কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর তার সব রাগ, সব অভিমান গলে গিয়ে কান্নায় পরিণত হয়। সে তার বাবাকে জড়িয়ে ধরে। আমি তোমাদের সবাইকে খুব কষ্ট দিয়েছি, তাই না আব্বু? না মা, তুই আজ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী বাবা বানিয়েছিস। কিছুদিন পর খান ভিলার পাশের বিশাল লনে আহনাফ এবং ঈশানার বিয়ের জমকালো অনুষ্ঠান চলছে। চারিদিকে আনন্দের কোলাহল। অনুষ্ঠানের এক পর্যায়ে আহনাফ তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে লনের ভেজা মাটির ওপর দিয়ে হেঁটে আসে। তার দামি স্যুটের সাথে পরা চকচকে জুতোয় কাদা লেগে যায়। দেখ, পুরো জুতোটাই নষ্ট হয়ে গেল। সে একটা চেয়ারে বসে টিস্যু দিয়ে জুতাটা পরিষ্কার করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই লাল বেনারসি শাড়িতে সেজে থাকা ঈশানা সেখানে আসে। সে আহনাফের এই অবস্থা দেখে কোনো কথা না বলে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ঈশানা, কি করছো তুমি? ওঠো, সবাই দেখছে। সবাই দেখুক। সে তার শাড়ি আঁচল দিয়ে নয়, একটা ভেজা রুমাল দিয়ে খুব যত্ন করে আহনাফের জুতোর কাদা মুছে দিতে শুরু করে। ঈশানা প্লিজ, এটা করার কোনো দরকার নেই। আমি তো আছি আহনাফ, খুব দরকার আছে। প্রথম দিন আমি আমার ক্ষমতার অহংকার তোমাকে দিয়ে আমার স্যান্ডেল পরিষ্কার করিয়েছিলাম, তোমার মনে আছে? আজ আমি আমার ভালোবাসার অধিকারে তোমার জুতো পরিষ্কার করে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। ঈশানার খুব যত্ন করে জুতোটা পরিষ্কার করে দেয়, তারপর উঠে দাঁড়িয়ে আহনাফের দিকে হাত বাড়িয়ে দেয়। আমার সাধারণ ড্রাইভার সাহেব, এবার কি আপনার অহংকারী বইয়ের হাত ধরে বাকি জীবনটা চলার জন্য প্রস্তুত? আমি তো সেই প্রথম দিন থেকেই প্রস্তুত ছিলাম। আমার ছদ্মবেশী ভালোবাসা। তারা দুজনে হাতে হাত রেখে হাসতে হাসতে বেঞ্চের দিকে এগিয়ে যায়। তাদের এই হাসির শব্দে আর ভালোবাসার দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে একটি অসাধারণ নাটকীয় এবং ছদ্মবেশী ভালোবাসার গল্প তার চূড়ান্ত পূর্ণতা পায়।